মা, কতবার বলবো ওই মেয়ের সাথে আমার সংসার করা সম্ভব নয়। আমি ভালোবাসি না তাকে, তারপরও কেন জোর করছে আমাকে? কথাটা শেষ হতে না হতেই তার গালে সপাটে একটা চড় পড়ল। আকস্মিক ঘটনায় হতভম্ব তুন্দ্র। নিজের অজান্তেই গালে হাত চলে গেল তার। হতবাক দৃষ্টিতে চোখ তুলে তাকালো সম্মুখে। দফায় চমকে উঠল তুন্দ্র। এই কে? সকাল সকাল সে কি আবার স্বপ্ন দেখা শুরু করেছে নাকি? সেই নাক, সেই চোখ, সেই ঠোঁট। যে মেয়েকে আজ প্রায় 4 মাস ধরে সে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে, সেই মেয়ে আজ তার সামনে, তার বাড়িতে, তাও এইভাবে চণ্ডী রূপে। এসে কিনা সপাটে চড় মেরে দিল তাকে। কেন চড় মারল? তুন্দ্রর মনে প্রশ্নেরা যেন দল পাকাতে শুরু করলো। মেয়েটা সত্যিই কি তার সামনে, নাকি বরাবরের মতোই তার কল্পনা? যে কল্পনা সে দীর্ঘ 4 মাস ধরে বয়ে বেড়াচ্ছে সানন্দে। তুন্দ্রর ভাবনার মধ্যেই পা উঁচু করে তার কলার চেপে ধরল চৈতালি। দাঁতে দাঁত চেপে বলল, ভালোই যখন বাসেন না তখন বিয়ে কেন করেছিলেন? বিয়ে করার সময় মনে ছিল না আপনার এ কথা? কেন আমার জীবনটা নষ্ট করলেন? কেন? কিন্তু কে জানতো তার ভালোবাসার মানুষটাই তার বউ? অনেক প্রশ্ন নিয়ে এসেছিলাম আপনার কাছে, তবে এখন আর কোনো প্রশ্নই নেই আমার। আপনার মুখে ভালোবাসি না কথাটাই আমার সকল প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। ডিভোর্স পেপারে সই করে দিয়েছি, আমি মুক্ত করে দিয়েছি আপনাকে। আজ থেকে আপনার পথ আলাদা, আমার পথ আলাদা। আশা করছি আর কখনো মুখোমুখি হব না আমরা। 4 তলা বিশিষ্ট মেটে রঙা সুন্দর কারুকাজ বিশিষ্ট এক রাজপ্রাসাদে সমতুল্য বাড়ির সামনে কঠোর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে চৈতালি। এই বাড়িটি তার কখনো পদার্পণের ছোঁয়া না পাওয়া শ্বশুর বাড়ি। বিয়ের পর এই বাড়িতে সে আজ প্রথম এসেছে। কোনো ঢাক ঢোল আনুষ্ঠানিকতা ছাড়াই আজ আগমন ঘটেছে তার। পাছে পিছে কোনো মানুষও নেই চৈতালির, মুখে নেই কোনো হাসি। সাদামাটা ধূসর রঙা একটা 3 পিসে ঢাকা তার ফর্সা দেহকানা। এক হাতের কাঁধে একটি চামড়ার ব্যাগ ঝুলানো মেয়েটার, অন্য হাতের ভাঁজে মুচড়ে ধরা একটি লম্বাটে কাগজ। কিঞ্চিত সময় নিয়ে সে হাতের মুঠোয় ধরে থাকা কাগজটি নিজের মুখের সম্মুখে আনল। মুচড়ে ধরা কাগজের ভাঁজ খুলে সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সে। চোখের সামনে ভেসে উঠল কাগজের সর্ব উপরে গোটা গোটা কালো রঙের অক্ষরে লেখা, স্বামী কর্তৃক তালাকের নোটিশ। চৈতালি চোখ বুলিয়ে তাকালো কাগজের নিচের দিকটায়। সেখানে জলজল করছে ছোট ছোট অক্ষরে লেখা তুন্দ্র মির্জা নামক স্বাক্ষরটি। আশ্চর্যের বিষয় হলো কাগজের কোথাও ডিভোর্সের কোনো কারণ উল্লেখ করা নেই। কেন তার স্বামী তাকে ডিভোর্স দিল তা কোথাও উল্লেখ করেনি উকিল। রাগে ঘৃণায় শরীরটা থরথর করে কেঁপে উঠল চৈতালির। বিয়ে কি কোনো ছেলে খেলা নাকি? যে যখন ইচ্ছে হলো বিয়ে করলো, আর যখন ইচ্ছে হলো ছুঁড়ে ফেলে দিল। নিজের অজান্তেই চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা অশ্রুকণা। আজ মনে খুব শান্তি নিয়ে শ্বশুরবাড়ি আসেনি সে। অন্য মেয়েদের প্রথম শ্বশুর বাড়ি আসার অনুভূতি নিয়েও আসেনি সে। চৈতালি নামক মেয়েটা আজ এসেছে নিজ হৃদয়ে এক তিক্ত অনুভূতি নিয়ে। অন্য মেয়েরা স্বামীর সাথে স্বামীর ভালোবাসায় সিক্ত হতে শ্বশুরবাড়ি এলেও সে এসেছে তার স্বামী তাকে ডিভোর্স দিয়েছে বলে। আজ থেকে 6 মাস আগে তুন্দ্র মির্জা নামক এক সুদর্শন পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল চৈতালি। নিজের পরিবার বেশ রক্ষণশীল হওয়াতে কোনো কালেই প্রেমিক নামক কোনো পুরুষের আগমন ঘটেনি তার জীবনে। এমনকি ছোটবেলা থেকে কোনো ছেলে বন্ধুও ছিল না তার। 5 ভাইয়ের একটা মাত্র বোন সে। বাবা ভাইদের আদরেই ছোটবেলা থেকে বড় হয়েছে। জন্মের সময়ই মা পরকালে পাড়ি জমানোর কারণে মা নামক ছায়া মাথার উপরে পায়নি সে। তবে তাই বলে কখনো ভালোবাসার অভাব হয়নি তার। বাবা ভাইরা ছোটবেলা থেকে তাকে অভাব বুঝতে দেয়নি কোনো, হোক সে ভালোবাসা আর হোক কোনো চাহিদার। তারপরে হুট করে একদিন তার বাবা ইফতেখার চৌধুরী এসে বললেন তার বিয়ে। প্রথমে বাবার এই সিদ্ধান্তে একটু মনক্ষুণ্ণ হলেও পরে বাবা ভাইদের কথাই রাজি হয়ে গিয়েছিল চৈতালি। বাবা ভাইদের ভালোবাসা উপেক্ষা করে তাদের মতের বিরুদ্ধে যাওয়ার মতো সাহস ছিল না তার। খুব সাদামাটাভাবেই বিয়েটা সম্পন্ন হয়েছিল তাদের। শুধুমাত্র আকত করিয়ে রাখা হয়েছিল, এছাড়া আর কিছুই নয়। এমনকি স্বামী স্ত্রীকে দেখাও করতে দেওয়া হয়নি একবারের জন্য। আগের যুগের রীতি মেনে যেন বিয়ে হয়েছিল তাদের। কথা ছিল 6 মাস পর মেয়েকে তুলে নিবে।
তখন দেখা হবে ছেলে মেয়ের। নয়তো বিয়ে হয়েছে বলে ছেলে মেয়েদের মধ্যকার সম্পর্ক অন্যদিকে গড়াতে পারে। আজকালকার যুগের ছেলে মেয়ে তারা, এদের সামান্য প্রেমী বিছানা পর্যন্ত চলে যায়, আর সেখানে বিয়েই হয়ে থাকে। ছেলেটা কি তখন প্রতিষ্ঠিত ছিল না। চৈতালিরও বয়স অল্প, কেবল তখন অনার্সে ভর্তি হয়েছিল। দুজনের ক্যারিয়ারের কথা চিন্তা করেই দু পরিবার এই সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু কে জানতো এই সিদ্ধান্তই পরবর্তীতে কাল হয়ে দাঁড়াবে তাদের, নষ্ট হবে ফুলের মতো একটা মেয়ের সাজানো গোছানো জীবন। বিয়ের পর দুই পরিবার দেখা না করতে দিলেও চৈতালি তার স্বামী নামক পুরুষকে দেখেছিল লুকিয়ে চুরিয়ে। ছেলেটা সুদর্শন বটে। প্রথম দেখাতেই তার মনে প্রেমের বৃষ্টি করেছিল তার স্বামী নামক পুরুষটি। ধীরে ধীরে নিজের মনের কুঠুরিতে তার নামে ভালোবাসার বীজ বপন করেছিল মেয়েটা। খুব যতনে নিজ হৃদয়ে লিখেছিল তন্দ্র মির্জা নামটি। কিন্তু সেই স্বামী তার ভালোবাসার মানুষটা কিনা তাকে বিয়ের 6 মাসের মাথাতেই তালাকনামা পাঠিয়েছে। বয়সটা খুব বেশি নয়, মাত্র 19 বছর। দেখতেও খারাপ নয়। এই সমাজে সুন্দরী হওয়ার ধরা বাঁধা কিছু নিয়ম মেনে নিলেও সুন্দরীদের কাতারেই ফেলা যাবে চৈতালিকে। ফর্সা তার গায়ের বর্ণ, ডাগর ডাগর চোখ, গোলগাল মুখশ্রীর সাথে মানানসই নাকটা, হালকা গোলাপি রঙা গোলাপের পাপড়ির মতো ওষ্ঠঝোড়া, লম্বাও ঠিকঠাক, মাথায় তার ঘন কালো মেঘের মতো কেশরাশি। এত সৌন্দর্য বহন করেও সে ধরে রাখতে পারল না নিজের স্বামীকে। এই বয়সেই কিনা তার শরীরে লেগে গেল ডিভোর্সের তকমা। বাঁ হাতের উল্টো পিঠে চোখ মুছল চৈতালি। লম্বা লম্বা পা ফেলে সে এগিয়ে গেল তার সামনে দাঁড়ানো ইট পাথরের গড়া শ্বশুর বাড়ি নামক বাড়িটির দিকে। বাড়ির সামনে প্রবেশ পথে দাঁড়িয়ে কলিং বেল চাপল চৈতালি। খানিক বাদেই দরজাটা খুলে গেল। দরজার সামনেই তার চোখে পড়ল মধ্যবয়স্ক এক নারীকে। পরনে তার হালকা নীল রঙা একটি শাড়ি, মুখশ্রীতে তার আভিজাত্যের ছাপ, তবে চোখ দুটোতে যেন ভর করে রয়েছে আকাশ সমান বিষণ্ণতা। এই নারীটি চৈতালির শ্রদ্ধেয় শাশুড়ি মা। বিয়ের সময় মহিলাটিকে দেখেছিল সে। মায়ের মতো সেদিন নিজের বুকে লুকিয়ে নিয়েছিল মেয়েটিকে। নিজের মা না থাকার দরুন চৈতালিও এই নারীকে নিজের মায়ের আসনে বসিয়েছিল। কিন্তু সেই সম্পর্ক আজ বুঝে আর রইল না। দীর্ঘশ্বাস ফেলল চৈতালি, মলিন মুখেই বলল, আসসালামু আলাইকুম। কেমন আছেন আন্টি? তৃষ্ণা বেগমের মুখটা মলিন হলো। চৈতালির মুখে আন্টি ডাকটা ক্ষত বিক্ষত করল তার হৃদয়। সেই প্রথম দিন মেয়েটা যখন তাকে আন্টি বলে ডেকেছিল, সে কাটকাট কণ্ঠে মেয়েটিকে বলেছিল, আন্টি ডাকবে না একদম, আমি তোমার মা হই, মা মা ডাকবে আমায়। মেয়েটা নিঃশব্দে মেনে নিয়েছিল তার কথা। এরপর থেকে যখনই চৈতালি মা বলে ডাকত, তাকে হৃদয় শীতল হতো তার। বিয়ের পর থেকে একটা মেয়ের বড় শখ ছিল তার এবং তার স্বামী আহসান মির্জার। কিন্তু ভাগ্যের পরিহাসে কোনো কন্যা সন্তান জন্মদানে সক্ষম হননি তিনি। তার পরিবর্তে দুইটা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তৃষ্ণা বেগম। একদিন রাস্তার জ্যামে যখন গাড়িতে আটকে পড়ে ভীষণ বিরক্তিকর সময় পার করছিল তৃষ্ণা বেগম, তখন সেই মেয়েটিকে দেখেছিল রাস্তায়। পরম যত্নে এক বৃদ্ধাকে রাস্তা পার করছিল মেয়েটি। তখনই মেয়েটাকে বেশ মনে ধরেছিল তার। দ্রুতই মেয়েটার ঠিকানা জোগাড় করে মেয়ের বাবার কাছে বিয়ের প্রস্তাব রেখেছিল সে। প্রথমে মেয়ের বাবা বিয়েতে ঘোর আপত্তি জানালেও পরবর্তীতে তার অনুনয় বিনয়ে হার মেনে নিয়েছিল প্রস্তাবটি। তারপরেই বিয়ের পরে এসে এই মুহূর্তে যে তার ছেলে এমন একটা জঘন্য কাজ করে বসবে কখনো বুঝতে পারেনি সে। বিয়ের সময় বারবারই তৃষ্ণা বেগম ছেলেকে তার পছন্দ অপছন্দ সম্পর্কে জিজ্ঞেস করেছিল। সে কখনোই চায়নি নিজের ইচ্ছে তার ছেলের উপর চাপিয়ে দিতে। কিন্তু তখন তার ছেলে বেশ বড় মুখেই বলেছিল, তোমার পছন্দে আমার পছন্দ মা। তৃষ্ণা বেগম ভরসা পেয়েছিলেন ছেলের কথায়। তারপরে হঠাৎ কি হলো যে বিয়ের 6 মাস পরই ছেলেটা তার বেঁকে বসলো। জানা নেই তার। ছেলেকে অনেকবার এই কারণ জিজ্ঞেস করেও কোনো উত্তর মেলেনি। বরাবরই ছেলেটা মৌনতা অবলম্বন করেছে। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তৃষ্ণা বেগমের। কাতর কণ্ঠে সে বলল, আমাকে মা বলার অধিকার আমি হারিয়েছি মা। তোকে আজ আমি আর বলবো না আমাকে মা বলে ডাকতে। শুধু এইটুকুই বলবো, পারলে মাফ করে দিস আমাকে।
আমার জন্যই শেষ হয়ে গেল তোর জীবনটা। আমিই দোষী। গলা ধরে এলো চৈতালির। মনে মনে অনেক কটু কথা বলবে বলে সাজিয়ে এনেছিল সে, কিন্তু তৃষ্ণা বেগমের সামনে বলতে পারল না কিছুই। যাকে নিজের মায়ের আসনে বসিয়েছে তাকে কি আর কটু বাক্য শোনানো যায় নাকি? চৈতালি নিজের হাত বাড়িয়ে আলতোভাবে ধরল তৃষ্ণা বেগমের হাত জোড়া। ধরা গলায় বলল, আপনার কোনো দোষ নেই আন্টি, সব আমার ভাগ্যের দোষ। আমি আপনাকে এখানে কোনো দোষারোপ করতে আসিনি, এসেছি আপনার ছেলের কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর নিতে। বাসায় আছে সে? তৃষ্ণা বেগম মাথা ঝাঁকালেন, বললেন, হ্যাঁ আছে, ওই রুমেই। কথাটুকু শেষ করেই তৃষ্ণা বেগম চৈতালিকে দেখিয়ে দিলেন ত্রিশামের রুমটা। মেয়েটা নিশ্চুপভাবে পা বাড়ালো সেদিকে। তৃষ্ণা বেগম আবারও আশায় বুক বাঁধলেন। মেয়েটার সাথে সাথে কথা বলার পর যদি ঠিক হয়ে যায় সবটা, সে আশায় সে তাকিয়ে রইল চৈতালির যাওয়ার পানে। কিয়ৎক্ষণ সময় নিয়ে চৈতালি এসে দাঁড়ালো তুন্দ্র রুমের সামনে। আলতো হাতে ধাক্কা দিল বদ্ধ দরজাটায়। তুন্দ্র ঘুমাচ্ছিল। হঠাৎ দরজা ধাক্কানোর শব্দে একটু নড়েচড়ে উঠল সে, তবে ঘুম পুরোপুরি ভাঙল না তার। সেকেন্ড কয়েকের মাথায় আবারও ঘুমের রাজ্যে পাড়ি জমালো তুন্দ্র। চৈতালি এবার হাটের মতো শক্ত করল, জোরে জোরে ধাক্কা দিল দরজায়। বিরক্ত হলো তুন্দ্র। বিরক্তিতে নাক মুখ কুচকালো সে। নিশ্চয়ই মা এসেছে। কাল মধ্যরাত পর্যন্ত ডিভোর্স নিয়ে চিল্লিয়েও শান্তি হয়নি তার, তাই আবার সকাল সকাল চলে এসেছে এখন। একটু শান্তিতে ঘুমাতেও দিবে না নাকি? এখন সকাল সকাল আবার চিৎকার করলেই কি তার সিদ্ধান্ত বদলে যাবে? না, বদলে যাবে না, কখনো না। অনেক ভেবেচিন্তেই সে সিদ্ধান্ত নিয়েছে ডিভোর্সের। বিয়ের পর না সে মেয়েকে একবারের জন্য দেখেছে, আর নেশে একটাবারের জন্য কথা বলেছে সেই মেয়ের সাথে। কামিনের টাকাটাও পুরোপুরি দিয়ে দিবে বলেছে। তাহলে মেয়েটারও তো সমস্যা হওয়ার কথা নয়। মাঝখান থেকে শুধুমাত্র তার নিজের বাবা মাই ঝামেলা করছে। মনের মধ্যে একরাশ বিরক্তি নিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো তুন্দ্র। ধীর পায়ে এসে দরজাটা খুলে সামনে না তাকিয়ে বিরক্তি ভরা কণ্ঠে বলল, মা, কতবার বলবো ওই মেয়ের সাথে আমার সংসার করা সম্ভব নয়। আমি ভালোবাসি না তাকে, তারপরও কেন জোর করছে আমাকে? কথাটা শেষ হতে না হতেই তার গালে সপাটে একটা চড় পড়ল। আকস্মিক ঘটনায় হতভম্ব তুন্দ্র। নিজের অজান্তেই গালে হাত চলে গেল তার। হতবাক দৃষ্টিতে চোখ তুলে তাকালো সম্মুখে। দফায় চমকে উঠল তুন্দ্র। এই কে? সকাল সকাল সে কি আবার স্বপ্ন দেখা শুরু করেছে নাকি? সেই নাক, সেই চোখ, সেই ঠোঁট। যে মেয়েকে আজ প্রায় 4 মাস ধরে সে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে, সেই মেয়ে আজ তার সামনে, তার বাড়িতে, তাও এইভাবে চণ্ডী রূপে। এসে কিনা সপাটে চড় মেরে দিল তাকে। কেন চড় মারল? তুন্দ্রর মনে প্রশ্নেরা যেন দল পাকাতে শুরু করলো। মেয়েটা সত্যিই কি তার সামনে, নাকি বরাবরের মতোই তার কল্পনা? যে কল্পনা সে দীর্ঘ 4 মাস ধরে বয়ে বেড়াচ্ছে সানন্দে। তুন্দ্রর ভাবনার মধ্যেই পা উঁচু করে তার কলার চেপে ধরল চৈতালি। দাঁতে দাঁত চেপে বলল, ভালোই যখন বাসেন না তখন বিয়ে কেন করেছিলেন? বিয়ে করার সময় মনে ছিল না আপনার এ কথা? কেন আমার জীবনটা নষ্ট করলেন? কেন? তুন্দ্র চমকালো, থমকে গেল, স্তব্ধ হয়ে গেল সে। কি সব বলছে এই মেয়ে? যে মেয়েকে পাওয়ার জন্য সে বাবা মায়ের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে নিজের বিয়ে করা বউকে পর্যন্ত ডিভোর্স পাঠিয়েছে, সে কিনে এসে বলছে তার জীবন নষ্ট করছে। তুন্দ্রর মাথায় ঢুকছে না কিছুই। পরপর সকল ঘটনা নিজের মস্তিষ্কের কোটরে সাজাতেই চমকে উঠল সে। তবে কি এই মেয়ে তুন্দ্রর বউ, যাকে কিনা সে একতরফা পাগলের মতো ভালোবেসে খুঁজে বেড়াচ্ছে, সেই মেয়েটাই তার বউ ছিল? আর তাকেই কিনা ডিভোর্সের নোটিশ পাঠিয়েছে সে? মাথাটা ঘুরে উঠল তুন্দ্রর। নিজের অজান্তেই সে এত বড় একটা ভুল করে বসেছিল। বুকের বাম পাশে চিনচিনে শুকনো ব্যথারা হানা দিতে শুরু করলো। অস্থিরতা বাড়তে শুরু করলো হৃদয়ে। না না, এখন এসব ভাবলে চলবে না। সব কথা খুলে বলতে হবে মেয়েটাকে। এই ডিভোর্সটা আটকাতে হবে তাকে। সেই মেয়েকে ডিভোর্স দিবে না, কিছুতেই না। নিজের করে পেয়েও নিজের ভালোবাসার মানুষটাকে হারাতে পারবে না, কিছুতেই না। তুন্দ্র মুখ খুলল কিছু বলার জন্য, কিন্তু পারল না। সে কিছু বলার আগেই হাত উঠিয়ে তাকে থামিয়ে দিল চৈতালি।
ব্যাগের মধ্যে থেকে তালাকের কাগজটা বের করে ছুঁড়ে মারল তন্দ্রের মুখ পানে। শক্ত কণ্ঠে বলল, অনেক প্রশ্ন নিয়ে এসেছিলাম আপনার কাছে, তবে এখন আর কোনো প্রশ্নই নেই আমার। আপনার মুখে ভালোবাসি না কথাটাই আমার সকল প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। ডিভোর্স পেপারে সই করে দিয়েছি আমি, মুক্ত করে দিয়েছি আপনাকে। আজ থেকে আপনার পথ আলাদা, আমার পথ আলাদা। আশা করছি আর কখনো মুখোমুখি হব না আমরা। চৈতালির কণ্ঠ নিঃসৃত শেষ বাক্যগুলো যেন তীরের মতো বিঁধল তন্দ্রর হৃদয়ে। দুমড়ে মুচড়ে উঠল তার ভেতরটা। সে তো চায়নি এই মেয়ের থেকে মুক্তি, উল্টো এই মেয়ের সাথে ঘর বাদ দিয়ে নিজের বিয়ে করা বউকে ডিভোর্স দিতে চেয়েছিল সে কখনো ভাবতে পারেনি তার বিয়ে করা বউই তার ভালোবাসার মানুষটা। না, এখনো চুপ করে থাকা যাবে না। বিষয়টা অন্তত বুঝিয়ে বলতে হবে মেয়েটাকে, আটকাতে হবে তাকে। তন্দ্র মুখ খুলল দ্রুত বেগে, বলল, শোনো, আমার কথাটা শোনো। চৈতালি শুনল না একটা কথাও। রাগে সুরে চলে যাচ্ছে তার। বাড়ির ভেতরে সে ঠিক যতটা ধীর গতিতে প্রবেশ করেছিল তার থেকে দ্বিগুণ গতিতে বেরিয়ে গেল। তন্দ্রও ছুটে এলো তার পিছু পিছু। পিছন থেকে ডাকলো কয়েকবার, কিন্তু শুনল না মেয়েটা। পিছন ফিরে একবারও তাকালো না সে তন্দ্রর পানে। তন্দ্র ছুটতে ছুটতে রাস্তায় বেরিয়ে এলো। দৌড়ে ধরার চেষ্টা করলো চৈতালিকে, কিন্তু পারল না। মেয়েটা চলে গেছে, তার জীবন থেকে একেবারের জন্য চলে গেছে মেয়েটা। ভাবতেই হৃদয়টা কেঁদে উঠল তার। মনের মধ্যে শুরু হলো তীব্র যন্ত্রণা। ধপ করে রাস্তার পাশেই বসে পড়ল তন্দ্র। একে একে ভাবতে শুরু করলো তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো। আজ থেকে ঠিক বছর খানেক আগে ভার্সিটি থেকে বাড়ি ফিরছিল তন্দ্র। প্রতিমধ্যে হঠাৎই বৃষ্টির আগমনে দৌড়ে আশ্রয় নিয়েছিল এক ভাঙা চোরা দোকানের ছাউনিতে। এদিকে রাস্তাটা বেশ নির্জন হওয়ায় মানুষজন ছিল না তেমন। দোকানে আশ্রয় নেওয়ার খানিক বাদেই জন মানবহীন এ স্থানে হুট করেই তার কর্ণগোচর হলো কারো খিলখিল করে হাসির শব্দ। কোনো নারীর হাসির শব্দ। চমকে উঠল তন্দ্র। এমন একটা স্থানে কোনো নারী আসবে কোথা থেকে? চকিত দৃষ্টিতেই সে এদিক সেদিক তাকিয়ে খুঁজতে লাগলো হাসির উৎসটা। হঠাৎই তার চোখ আটকে গেল এক বৃষ্টি বিলাসী রমণীর পানে। হালকা নীল রঙা কলেজ ড্রেসটা ভিজে লেপ্টে রয়েছে শরীরে। সেদিকে খেয়াল ছিল না মেয়েটির। অষ্টাদশী সেই রমণী তো বাচ্চাদের মতো খিলখিলিয়ে হেসে ব্যস্ত ছিল বৃষ্টি বিলাসে। বৃষ্টির ফোঁটা ফোঁটা পানি ভিজিয়ে যাচ্ছিল তার ফর্সা মুখশ্রী আর গোলাপি রঙা ওষ্ঠযুগলে। তন্দ্র দোকানের ছাউনির নিচে দাঁড়িয়ে মুগ্ধ দৃষ্টিতে দেখছিল এক বৃষ্টি বিলাসী রমণীকে। কিন্তু তার মুখটা হয়তো সহ্য হলো না প্রকৃতির। বৃষ্টি থেমে গেল একটু পরেই। মেয়েটাও চলে গেল। সেই প্রথম দেখাতেই তন্দ্র হৃদয়ে জায়গা করে নিয়েছিল ওই বৃষ্টি বিলাসী রমণী। ঠিক এতটাই জায়গা করে নিয়েছিল যে ঘুমের ঘুরেও ওই রমণী ভেসে উঠত তার স্বপ্নে। ওই প্রথম দেখাতেই তন্দ্র চিন্তা চেতনার সম্পূর্ণভাবে জায়গা করে নিয়েছিল মেয়েটি। তন্দ্র আগে প্রথম দেখায় ভালোবাসা কথাটি বিশ্বাস করত না, তবে এই ঘটনার পর সে প্রথম দেখায় ভালোবাসা বিশ্বাস করতে শুরু করেছিল মনে প্রাণে। বেশ কয়েক মাস সে ওই রমণীকে খুঁজেও ছিল, কিন্তু কোথাও পায়নি। পাবে কিভাবে? নাম পরিচয় ঠিকানা কিছুই না জেনে কাউকে পাওয়া কি এতটাই সহজ নাকি? শেষমেশ খোঁজার আশা বাদ দিয়ে রেখেছিল সে। শুধু বিশ্বাস করেছিল যে ভাগ্যে থাকলে সে মেয়েটির দেখা সে পাবে। এভাবেই কেটে গিয়েছিল কিছু মাস। এরপর হুট করেই মাস 6 আগে তার মা এসে তাকে জানালো তার জন্য নাকি মেয়ে দেখা হচ্ছে, তার কোনো পছন্দ আছে কিনা। তার তখন পছন্দ ছিল ঠিকই, কিন্তু উত্তর দেওয়ার মতো ছিল না। না সে মেয়েটার নাম জানতো, না পরিচয়, আর না ঠিকানা। এমনকি এটাও জানতো না মেয়েটা বিবাহিত নাকি অবিবাহিত, নাকি কোনো প্রেমিক আছে। মেয়েটার একটা ছবি পর্যন্ত তার কাছে ছিল না যাকে দেখিয়ে সে বলবে, মা এই মেয়েটাকে আমাকে এনে দাও। সেদিন তার কাছে কোনো উত্তর দেওয়ার মতো প্রমাণ না থাকায় মাকে বলেছিল, তোমার পছন্দ আমার পছন্দের মা। তন্দ্র খুব করে চেয়েছিল মায়ের পছন্দকেই মেনে নিয়ে জীবন কাটানোর চেষ্টা করবে সে। কিন্তু তার মনের গভীরে রয়ে গিয়েছিল সেই বৃষ্টি বিলাসী সেদিনের রমণী। হাজার চেষ্টা করেও সে ভুলতে পারেনি মেয়েটিকে। মনের মধ্যে প্রিয় রমণীকে রেখে নিজের জন্য বরাদ্দকৃত প্রার্থীকে তখন আর দেখতে ইচ্ছে হয়নি তার। মনে মনে ভেবেছিল মায়ের পছন্দে যখন বিয়ে করছে তখন মায়ের পছন্দ হলেই হবে। সে না হয় একটু সময় নিয়ে নিজের মন থেকে সেই বৃষ্টি বিলাসী রমণীকে মুছে দিয়ে নিজের বউয়ের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে। তবে তার হলো না।
বিয়ের মাত্র কয়েকদিন পর যখন সে নিজের মন থেকে সেই রমণীকে মুছে ফেলার চেষ্টায় ব্যতিব্যস্ত দিন কাটাচ্ছিল, তখন হুট করেই সেই রমণী এসে দাঁড়ালো তার সম্মুখে। বন্ধুদের সাথে রেস্টুরেন্টে আড্ডা দিতে দিতে হঠাৎ করেই তার পাশের টেবিলে চোখ পড়তেই যেন থমকে গিয়েছিল সে। হৃৎপিণ্ডটা দ্রুত গতিতে লাফিয়ে উঠেছিল সেদিন। হৃদয়ের কোণে আবারও সেই পুরনো প্রেম মাথা চাড়া দিয়ে উঠেছিল খুব করে। সে যে বিবাহিত সে যেন সেদিন ভুলেই বসেছিল। বন্ধুদের কাছ থেকে তাড়াতাড়ি বিদায় নিয়ে আড়ালে পিছু নিয়েছিল সেদিন তার প্রিয় রমণীর। এরপর থেকে রোজই সবার অগোচরে সে এভাবে পিছু নিত মেয়েটার। একদিন মেয়েটার সম্পর্কে সব খোঁজ খবর নিতে নিতে জানতে পারল মেয়েটার নাম চৈতালি। ভেবেছিল সে তখনই নিজের মনের কথা জানিয়ে দিবে মেয়েটিকে, কিন্তু বিয়ে নামক একটি বন্ধন তার হাত পা বেঁধে রেখেছিল। নিজের বিয়ের কথা খেয়ালে আসতেই সে পিছু ছেড়ে দেয় নিজের ভালোবাসার মানুষটি। নিজেকে বোঝানোর চেষ্টা করে সব রকম ভাবে। বড্ড দোটানায় পড়ে গিয়েছিল সে। কি করবে ভেবে পাচ্ছিল না। দিন দিন যেন ডিপ্রেশন নামক কালো ছায়া ঘিরে ধরেছিল তাকে। নিজের মনকে সে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে সে বিবাহিত, কিন্তু মনটা বুঝতে চায়নি। শেষে এমন একটা অবস্থা হয়েছিল যে মেয়েটিকে ছাড়া যেন তার বেঁচে থাকাই দায়। ওই মেয়েটির স্থানে অন্য মেয়েকে কল্পনাতে আনতেও যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় তার। শেষে অনেক ভেবে সে সিদ্ধান্ত নিল একদিন মেয়েটার সামনে গিয়ে দাঁড়াবে সে। কিন্তু মেয়েটা হারিয়ে গেল এবার। আর খুঁজে পেল না তাকে। এদিকে বাবা মাও চাপ দিচ্ছিল তার বউ তুলে আনার জন্য। মেয়েটাকে আর বাপের বাড়ি ফেলে রাখতে নারাজ ছিল তার মা। মনের মধ্যে অস্থিরতা, ডিপ্রেশন, নিজের ভালোবাসার মানুষকে খুঁজে না পাওয়া, অন্য কাউকে তার স্থানে বসানো, সব মিলিয়ে হাঁপিয়ে উঠেছিল তুন্দ্র। ওই সময়টাতে তার ভীষণভাবে ইচ্ছে হচ্ছিল মরে যেতে। একদিকে নিজের বিয়ে করা বউকেও ঠকাতে বুক কাঁপছিল, অন্যদিকে নিজের ভালোবাসার মানুষকেও বলতে পারছিল না। এত টানা পড়ে নেই বউয়ের মুখটা দেখা বা তার নাম জানার আর ইচ্ছা হয়নি তুন্দ্রর। সে ভেবেই নিয়েছিল আত্মহত্যা করবে। না সে তার জীবন রাখবে আর না কাউকে ঠকাবে। সেদিন রাতে আত্মহত্যা করবে বলে বিষও কিনেছিল, কিন্তু শেষ পর্যন্ত আর পারেনি নিজেকে শেষ করতে। বিষ খাওয়ার ঠিক আগ মুহূর্তে তার চোখের সম্মুখে ভেসে উঠেছিল বাবা মা, ভাই আর নিজের প্রিয় রমণীর মুখটা। সেদিন আত্মহত্যা না করার পাশাপাশি সে এটাও ভালোভাবে বুঝেছিল, না তার ওই রমণীকে ভোলা সম্ভব আর না অন্য কাউকে ভালোবাসা সম্ভব। না জেনে না শুনে কিভাবে যে ওই রমণীর প্রতি তুন্দ্রর এতটা ভালোবাসার জন্মালো সে নিজেও জানে না। হয়তো সৃষ্টিকর্তা চেয়েছে তাই জন্মেছে, কিন্তু সৃষ্টিকর্তা তার বিয়ের আগে এটা চাইলেও তো হতো। তাহলে তার জন্য আজ একটা মেয়ের জীবন নষ্ট হতো না। মরতে তো আর পারল না তুন্দ্র, আর ঠিকভাবে বাঁচতেও পারছিল না। শেষে আর উপায় না পেয়ে সিদ্ধান্ত নিল সে তার অদেখা বুকে ডিভোর্স দিবে। এমনিও মেয়েটাকে সে ভালোবাসে না, দেখেনি কখনো। ভালোবাসা ছাড়া কি কোনো সংসার সংগঠিত হয়? তার সাথে মেয়েটার জীবন বাঁধলে মেয়েটার জীবন নষ্ট হওয়া ছাড়া আর কিছুই হবে না। শারীরিক সুখী কি সব? ভালোবাসার কি প্রয়োজন নেই? অবশ্য তুন্দ্র যে তার বিয়ে করা মেয়েটিকে শারীরিক মানসিক কোনো সুখই দিতে পারবে না। ভালোবেসে নিজের মনের কোণে একজনকে রেখে অন্য নারীর কাছে সে যেতে পারবে না। হোক সে তার বিয়ে করা বউ, এতটাও বেহায়া পুরুষ নয় সে। যেখানে সে কোনোদিন ভালোবাসতে পারবে না মেয়েটাকে, সেখানে তাকে ডিভোর্স দিয়ে মুক্ত করে দেওয়াটাই শ্রেয় মনে করেছে তুন্দ। ওই মেয়েটারও তো অধিকার আছে কারো ভালোবাসা পাওয়ার, কাউকে ভালোবাসার। সব কিছু বিবেচনা করেই ডিভোর্সের নোটিশটা পাঠিয়েছিল সে। কিন্তু কে জানতো তার ভালোবাসার মানুষটাই তার বউ। বিয়ে করে বউকে একেবারে জন্যও না দেখে জীবনে যে কত বড় ভুল করেছে আজ সে হারে হারে টের পাচ্ছে। অন্তত চোখের দেখা হলেও একবার তার বিয়ে করা বউকে দেখা উচিত ছিল। তাহলে হয়তো আজ এত বড় একটা ভুল তার দ্বারা হতো না, কিছুতেই না। আর এতদিনে সে তার ভালোবাসার মানুষকেও পেয়ে যেত। এতটা ডিপ্রেশন আর কঠিন সময় পার করতে হতো না তাকে। আত্মহত্যার মতো একটা ভয়ঙ্কর সিদ্ধান্তও নিতে হতো না। পাগলের মতো দিন যাপন করতে হতো না। সব দোষ তার জন্যই আজ এমনটা হচ্ছে। এখন সে একটাবার অন্তত নিজের বউয়ের ছবি দেখলে কি এমন হতো। আজ মেয়েটাও তার জন্য কষ্ট পাচ্ছে। পাওয়ার আগেই সে হারিয়ে ফেলেছে নিজের প্রিয় মানুষটাকে, যার অপেক্ষা এতদিন প্রহর গুনেছে। প্রহর শেষে সেই আজ হারিয়ে গেছে। তুন্দ্র আজ এটাও বেশ ভালোই বুঝতে পেরেছে যে সৃষ্টিকর্তা কেন ওই মেয়েটার প্রতি তার এতটা গভীর ভালোবাসা সৃষ্টি করেছিল। কারণ ওই মেয়েটি তার স্ত্রী ছিল। স্ত্রীর প্রতি সৃষ্টিকর্তা ভালোবাসা সৃষ্টি করবে না তো কার প্রতি করবে?
শুধুমাত্র সেই বোকা ছিল। সবটা তার সামনে থাকার পরও সে একবারও চেয়ে দেখেনি আশেপাশে, অবশ্য দেখার চেষ্টাও করেনি। তার ভুলের কারণেই এই দশা। সবটা এলোমেলো হয়ে গেছে গুছানোর আগেই। না, এই মুহূর্তে তাকে এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। রাস্তার পাশে বসা থেকে উঠে দাঁড়ালো তুন্দ্র। সব যখন তার কারণেই হয়েছে, তখন তাকেই সবটা আবার ঠিক করতে হবে। এই ডিভোর্স কিছুতেই হতে দেওয়া যাবে না। মেয়েটাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে তাকে। এখন সবার আগে গিয়ে ডিভোর্স পেপার ছিঁড়তে হবে। এই ডিভোর্স আটকাতে হবে। কিন্তু ডিভোর্স পেপার ছিঁড়লেই কি ডিভোর্স আটকে যাবে তুন্দ্র আর চৈতালির? আবারও কি মেয়েটা ফিরে আসবে তার কাছে? এত কিছু ভাবার এখন সময় নেই তুন্দ্রর। সে আর দেরি করল না বেশি। যে পথে এসেছিল সেই পথেই আবার ছুট লাগালো বাড়ির দিকে। বেলা গড়িয়েছে কিছুটা। সূর্যটা এখনও তার সম্পূর্ণ প্রখরতা নিয়ে জ্বলে না উঠলেও কিছুটা প্রখরতা অর্জন করেছে। ধীর গতিতে উঠে আসতে শুরু করেছে মাথার উপরে। চৈতালি ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো তাদের বাড়ির সামনে। দেয়ালে ঠেস দিয়ে হাত উছালো কলিং বেলটা বাজানোর উদ্দেশ্যে, কিন্তু সেই শক্তি আজ যেন পাচ্ছে না সে। তুন্দ্রর সম্মুখে তো নিজের আত্মসম্মান বোধ এবং ক্রোধের জোরে সই করে ছুড়ে দিয়ে এসেছে ডিভোর্স পেপারটা। কিন্তু এই মুহূর্তে তার হৃদয়ের অবস্থা যে কতটা নাজুক হয়ে পড়েছে তা একমাত্র সেই জানে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার, কিন্তু পারছে না। নিঃশ্বাসটা যেন এই মুহূর্তে বন্ধ হয়ে যেতে চাইছে হৃদয়ের তীব্র দহনে। জীবনের প্রথম ভালোবাসা তার স্বামী নামক পুরুষের সাথে আজ সকল সম্পর্ক বিচ্ছিন্ন করে চলে এসেছে সে। যে পুরুষের মুখ থেকে একটাবার ভালোবাসি শব্দটা শোনার জন্য দিনের পর দিন ছটফট করেছে, সেই পুরুষের মুখ থেকে আজ শুনে এসেছে ভালোবাসি না শব্দ দুটি। যন্ত্রণায় যেন জ্বলে যাচ্ছে চৈতালির ভিতরটা। না চাইতেও চোখ দুটো গড়িয়ে পড়ছে নোনা জল। ছোটবেলা থেকে বাবা ভাইদের অতি আদরে কখনো কষ্ট অনুভব করার ফুসরত পায়নি সে, কিন্তু আজ সে তা অনুভব করছে। সে ভীষণভাবে অনুভব করছে কষ্ট কি। তার ভাইয়েরা সবটা জানলে ঠিক কী প্রতিক্রিয়া দিবে জানা নেই। আর বাবা সে ঠিক কী করবে। এই বৃদ্ধ বয়সে 2 দিন আগেই লোকটা ছুটে গিয়েছে দেশের বাড়িতে। 6 মাস পরেই তো চৈতালিকে তার শ্বশুর বাড়িতে তুলে নেওয়ার কথা ছিল। সে অনুযায়ী 6 মাস পেরুতেই তার বাবা ছুটে গিয়েছে তাদের দেশের বাড়িতে বাড়িঘরের টুকটাক কাজ সারতে। রং ওঠা পুরনো বাড়ি তাদের। অনেক স্থান থেকেই কিছুটা ইট সিমেন্ট খসেও পড়েছে। বাড়িতে কেউ না থাকার দরুন তাদের দেশের বাড়িটার করুণ এই হাল। হঠাৎ করে যদি বিয়ের তারিখ পড়ে তখন বাড়ি সাজাবে নাকি বাড়ি মেরামত করবে, তাই একটু আগে ভাগেই সেখানে ছুটে গেছে তার বাবা ইফতেখার চৌধুরী। যদিও শহরে তাদের এই বাড়িতে বসেও বিয়েটা সম্পন্ন করতে পারত তারা, কিন্তু ইফতেখার চৌধুরীর বড় ইচ্ছে সে তার একমাত্র মেয়ের বিয়ে গ্রামে বসে দিবেন। গ্রামের সকল লোককে দাওয়াত করে খাওয়াবেন। অবশ্য মাস 6 আগে চৈতালির আকদটাও তাদের গ্রামের বাড়িতে বসেই করানো হয়েছিল, যার দরুন শহরে তাদের বাড়ির আশেপাশের লোক তার বিয়ে হয়েছে জানে না বললেই চলে। ইফতেখার চৌধুরীর ইচ্ছে ছিল এবার সবাইকে জানিয়ে শুনিয়ে রাজকীয়ভাবে নিজের একমাত্র মেয়েকে তুলে দিবেন। কিন্তু তার আগে যে তার মেয়ের সাক্ষাৎ হলো একটি মেয়ের জীবনের সবচেয়ে করুণ অধ্যায় ডিভোর্সের। চৈতালির হৃদয় জ্বলে উঠল আরও। বাবাকে এবার সে কী জবাব দিবে? ভাইয়েরাও কিছু জানে না এখনো। সকালবেলা যখন এক অল্প বয়স্ক যুবক এসে দরজার কলিং বেল বাজিয়েছিল, তার দরজাটা খুলে দিয়েছিল বাড়ির কাজের লোক কাশেম আলী। দরজা খুলতেই যুবকটি যখন বলেছিল চৈতালির নামে চিঠি এসেছে একটা, তখন কাশেম আলী দেরি না করে ডেকে দিল তাকে। কলেজে যাওয়ার জন্যই বের হচ্ছিল সে। হঠাৎ তার নামে চিঠি এসেছে শুনে অবাক হয়েছিল বেশ। তাকে আবার কে চিঠি দিবে ভেবে পাচ্ছিল না। চামড়ার ব্যাগটা কাঁধে চাপিয়ে দরজার কাছে গিয়ে সে নিল চিঠিটি। চিঠির উপরে তুন্দ্রর নাম দেখে হৃদয়ে যেন উষ্ণ প্রেমের দোলা দিয়েছিল তখন। বিয়ের 6 মাস পর লোকটি চিঠি দিয়েছে তাকে, তাও এই যুগে এসে। নিশ্চয়ই লোকটা রোমান্টিক খুব। খুশিতে বাকবাকুম করতে করতে চিঠির খামটা খুলে তার ভেতর থেকে শুভ্র বর্ণ কাজে কালো কালির লেখা একটি চিঠি বের করে আনল সে। কাগজের ভাঁজ খুলে চোখের সামনে ধরতেই যেন মাথার উপরে আকাশ ভেঙে পড়েছিল তার তৎক্ষণাৎ।
মনে হচ্ছিল বুকের ভিতরে থাকা ছোট্ট হৃৎপিণ্ডটা কেউ খামচে ধরেছে ওই মুহূর্তে। কি করবে ভেবে পাচ্ছিল না। আকস্মিক ঘটনায় যেন হতবুদ্ধি হয়ে পড়েছিল মেয়েটা। বেশি ভাবতে না পেরে ওভাবেই তন্দ্রর বাড়ির দিকে ছুটে গিয়েছিল সে। মনে ছিল অজস্র প্রশ্ন, কিন্তু সেই প্রশ্নগুলোর একটা প্রশ্নও সে করেনি তন্দ্রকে। সকালের সকল কথা মনে পড়তেই তার ছেলের হাসি হাসল চৈতালির। চিঠিটা পেয়ে সে কি ভেবেছিল আর কি হলো। ওই একটা খামি কেড়ে নিল তার জীবনের সুখকর সবচেয়ে বড় অধ্যায়। নিমিষেই তার শরীরে লাগিয়ে দিল ডিভোর্সি তকমা। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল চৈতালি। নিজেকে একটু ধাতস্থ করে কাঁপা কাঁপা হাতে চাপল দরজার কলিং বেলটা। খানিক সময় যেতেই এক সুন্দরী নারী এসে দরজাটা খুলে দিল। চৈতালি চোখ তুলে তাকালো সামনের দিকে, তবে বলতে পারল না কিছুই। কেমন বিধ্বস্ত বিষণ্ণ মুখশ্রী তার। মেয়েটার মুখের কোনোভাবেই নজর এড়াল না তার সম্মুখে যুবতীর। চৈতালির এমন বিধ্বস্ত অবস্থা নাড়িয়ে দিল তার ভেতরটা। সম্পর্কে এই নারী চৈতালির বড় ভাইয়ের বউ সাজিয়া। সে দ্রুতই হাত বাড়িয়ে আগলে নিল চৈতালিকে। বিচলিত কণ্ঠে শুধালো, কি রে চৈতালি, কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? চৈতালি বলতে পারল না কিছু। কাছের মানুষদের সান্নিধ্যে এসে এতক্ষণ কণ্ঠনালীতে আটকে রাখা কান্নারা যেন দলা পাকিয়ে উগরে বেরিয়ে আসতে চাইছে। নিজেকে আর সংযত রাখতে পারল না মেয়েটা। ঝাঁপিয়ে পড়ল সে সাজিয়ার দিকে। তাকে জড়িয়ে ধরে ঠুকরে কেঁদে উঠল চৈতালি। কান্না জড়িত কণ্ঠে বলল, আমার সব শেষ ভাবি, সব শেষ। সাজিয়া বলতে পারল না কিছুই। কি বলবে সে? ঠিক কী কারণে মেয়েটার এমন বিধ্বস্ত অবস্থা এখনও জানে না সে। তবে মেয়েটার কান্নায় তার হৃদয় বিষাদে পরিপূর্ণ হয়ে উঠেছে। মেয়েটাকে বড্ড ভালোবাসে যে সে। এই বাড়িতে যখন সে প্রথম বউ হয়ে এসেছিল, তখন এই মেয়েটার বয়স আর কতই বা হবে, 12 বা 13 বছর। সেই থেকে এই অবধি মেয়েটাকে আদর যত্ন দিয়ে মানুষ করেছে সে। কখনো চোখ থেকে এক ফোঁটা পানি অবধি ছড়তে দেয়নি এই মেয়েটার। আজ সেই মেয়েটার কি এমন হলো যে এভাবে অঝরে কাঁদছে? সাজিয়া আলতোভাবে হাত বুলিয়ে দিতে শুরু করলো চৈতালির মাথায়। নরম কণ্ঠে বলল, কি হয়েছে আমাকে বল, এভাবে কাঁদছিস কেন? কেউ কিছু বলেছে তোকে? সাজিয়ার নরম কথায় চৈতালির কান্নার স্বর বেড়ে গেল আরো। সে বলতে পারল না কিছুই, শুধু হাউমাউ করে কেঁদে যাচ্ছে সাজিয়াকে জড়িয়ে ধরে। সাজিয়া বিচলিত হয়ে পড়ল আবারও। চিন্তা বাড়ল তার। কি হয়েছে মেয়েটার ভেবে পাচ্ছে না সে। এই মুহূর্তে বাড়ির কোনো পুরুষরা বাড়িতেও নেই। সবাই যার যার কাজে বেরিয়েছে। চৈতালির কান্নার শব্দ শুনে ইতিমধ্যে রান্নাঘর থেকে দৌড়ে এলো তার মেজ ভাবি রিমা। চৈতালির এমন বিধ্বস্ত অবস্থা দেখে যেন আঁতকে উঠল সে। দৌড়ে এলো তাদের চৈতালির কাছে। সাজিয়ার পানে তাকিয়ে অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করল, ওর কি হয়েছে বুবু, এভাবে কাঁদছে কেন? সাজিয়া তাকালো রিমার পানে, বলল, বুঝতে পারছি না, মেজু বলছে নাও কিছু। তুই তাড়াতাড়ি তোর বড় ভাসুর আর বাকিদের কল করে বল বাড়িতে দ্রুত আসতে। রিমা সময় ব্যয় করল না একটু। বড় ভাবির কাছ থেকে আদেশ পাওয়ার সাথে সাথে সে ছুটল মোবাইলের দিকে। দ্রুতই কল করতে লাগলো সবার কাছে। 5 ভাই আর বাবার আদরের বোন চৈতালি। বড় 2 ভাই বিয়ে করলেও ছোট 3 জন এখনো অবিবাহিত ভার্সিটি পড়ুয়া। তবে 5 ভাই যেন চোখে হারায় বোনকে। বোনের একটু কষ্ট যারা সহ্য করতে পারে না, তারা এসে বোনের এই বিধ্বস্ত অবস্থা দেখে কী কাণ্ড ঘটাবে কে জানে। ঘণ্টা খানেকের মধ্যেই চৈতালির 3 ভাই পৌঁছে গেল বাড়িতে। বোনের অবস্থা শুনে আর চুপ করে বসে থাকতে পারেনি কোথাও। অন্য 2 ভাইও আসার চেষ্টাই ছিল ভীষণভাবে, তবে বের হতে পারেনি ভার্সিটি থেকে। যদিও ততক্ষণে কান্না থেমে গেছে তার। এখন থেমে থেমে হেঁচকে উঠছে শুধু। বাড়িতে এসেই ড্রয়িং রুমের সোফায় 3 ভাই ঘিরে বসলো চৈতালিকে। কাঁদতে কাঁদতে মেয়েটার ফর্সা মুখশ্রী রক্তিম বর্ণ ধারণ করেছে। চোখ দুটো ফুলে উঠেছে। বোনের এই অবস্থা বিচলিত করে তুলল 3 ভাইকেই। হাসান চৌধুরী, চৈতালির বড় ভাই, ব্যাকুল কণ্ঠে শুধালো, তোর চোখ মুখ এমন কেন লাগছে? বল আমাকে, কি হয়েছে আমার বোনটার? চৈতালি তার রক্তিম চোখ জোড়া তুলে তাকালো ভাইদের পানে। মুখ চিরে বেরিয়ে এলো একটা দীর্ঘশ্বাস। এখন তো আর তাদের কাছ থেকে লুকানোর কিছু নেই। ডিভোর্স যেহেতু হয়ে গেছে, সেহেতু বিষয়টা সবার সামনে চলে আসবে শীঘ্রই।
চৈতালি তাই আর লুকালো না কিছুই, একে একে বলতে শুরু করলো সবটা। সম্পূর্ণ কথা শেষ করতেই আবারও ঢুকরে কেঁদে উঠল সে। সাথে সাথে হুঙ্কার দিয়ে উঠল চৈতালির মেছো ভাই হাবিব চৌধুরী। ক্রোধের চোখ দুটো তার রক্তিম বর্ণ ধারণ করেছে, কপালের রগগুলো ফুলে নীলচে বর্ণ ধারণ করেছে। গভীর ক্রোধে মত্ত হয়ে সে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। সোফার গায়ে একটা লাথি মেরে হুঙ্কার তুলে বলল, কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস আমার বোনকে কাঁদিয়েছে। আমার বোনের জীবনে সিনেমিনি খেলা শুরু করেছে, ওকে তো আজ আমি খুন করেই ফেলবো। ক্রোধে ফুঁসে উঠল চৈতালির বড় ভাই হাসান চৌধুরী এবং সূর্য ভাই হামিদ চৌধুরীও। যে বোনের চোখ থেকে তারা কোনোদিন এক ফোঁটা অশ্রু গড়াতে দেয়নি, আজ সেই বোনকে কাঁদিয়েছে কোনো এক ছেলে। হাসান চৌধুরীও সোফা ছেড়ে উঠে দাঁড়ালো, কণ্ঠে ক্রোধ এনে বলল, আগেই বলেছিলাম এত তাড়াতাড়ি আমি আমার বোনকে বিয়ে দেব না, কিন্তু বাবা আমার কোনো কথাই শুনলেন না। তখন ছেলে নাকি ভালো ভীষণ, তাই বাবা বিয়েটা দিয়ে দিল। ছেলে যদি এতই ভালো হয় তবে আজ কেন আমার বোনের এই দশা? আমার বোনকে কাঁদিয়েছে ও, ওর এত বড় কলিজা, ইচ্ছে করছে ওর ওই কলিজাটা টেনে ছিঁড়ে ফেলতে। সেজো ভাই হামিদ চৌধুরী মনে মনে তীব্র ক্ষেপে থাকলেও এই সময়ে চুপ থাকাটা শ্রেয় মনে করলেন তিনি। ভাইয়েরা এমনিই ক্রোধে অন্ধ, এই সময় যদি সেও তাদের সাথেই যোগ দেয় তবে চারদিকে সামলাবে। বোনের অবস্থাটাও তো ভীষণ নাজুক। হামিদ চৌধুরী এগিয়ে গেল আদরের বোনের কাছে, বোনের মাথায় হাত বুলিয়ে আশ্বাসী সুরে বলল, কাঁদিস না বোন, আমরা তোর ভাইয়েরা আসি না, সব ঠিক করে দেব। চৈতালি চোখ তুলে তাকালো ভাইয়ের পানে। খুব করে তার বলতে ইচ্ছে হলো, কি ঠিক করে দিবে তোমরা? তোমরা কি পারবে তুন্দ্র মির্জাকে আমার কাছে এনে দিতে? তোমরা কি পারবে তার মনে আমার জন্য ভালোবাসার বীজ বপন করতে? পারবে কি তার আর আমার ছোট্ট একটা সংসার গড়ে দিতে? কিন্তু চৈতালি এ ধরনের অন্যায় আবদার করলো না ভাইদের কাছে। ভাইদের কাছে আবদারগুলো করলে হয়তো তার ভাইয়েরা জোর করে হলেও তুন্দ্রকে এনে দিত তার কাছে, বাধ্য করত তার সাথে সংসার করতে। সেইটুকু ক্ষমতা তার ভাইদের আছে, সে কথা চৈতালি জানে বেশ ভালোভাবেই। তবে সে ক্ষমতার অপব্যবহার করে খুব কি লাভ হবে? হবে না মোটেই। জোর করে সবকিছু পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না কখনো। ভালোবাসা হলো মনস্তাত্ত্বিক ব্যাপার, যেখানে হাত নেই আমাদের কারো। যে মানুষটা ভালোই বাসে না চৈতালিকে, তাকে ছেড়ে যেতে চায়, তাকে চৈতালিও আটকে রাখতে চায় না। যে চলে যেতে চায় তাকে যেতে দেওয়াই উচিত। চলে যেতে চাওয়া মানুষকে ক্ষমতার অপব্যবহার করে নিজের কাছে আটকে রাখার মতো এত বড় আত্মসম্মানহীন নারীও নয় চৈতালি। তাই তো অত্যন্ত ভালোবাসার পরেও সে আজ ভালোবাসার মানুষটাকে মুক্তি দিয়ে এসেছে, তাদের পথ সম্পূর্ণ আলাদা করে এসেছে। চৈতালির বড় ভাই এসে বসলো তার পাশে, দুই ঠোঁট ফাঁকা করে বলতে উদ্যত হলো কিছু একটা, তবে বলতে পারল না তার আগেই বাড়ির কলিং বেলটা বেজে উঠল শব্দ করে। রিমা দাঁড়িয়েছিল ভাই বোনদের পাশেই। কলিং বেলের শব্দ পেতেই জোর কদমে দরজার দিকে ছুটল সে। হয়তো বাড়ির আর দুইজন পুরুষও চলে এসেছে। বোনের এই অবস্থা দেখে এরা দুইজন যে ঠিক কি করবে ভেবে পাচ্ছে না রিমা। এমনি বয়সটা কম হওয়ায় এই দুই ভাইয়ের রক্ত এই তিন ভাইয়ের রক্ত থেকেও গরম বেশি। এরা কথায় কথায় রাগে, ছোটখাটো বিষয়ে পর্যন্ত রেগে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে ফেলে। মনে একরাশ ভয় নিয়ে দরজা খুলল রিমা। সম্মুখে তাকাতেই যেন আঁতকে উঠল সে। একে তুন্দ্র মির্জা, তাও এই সময়ে এই বাড়িতে? এ ছেলের সেধে মরার শখ হয়েছে নাকি? নির্ঘাত তাই হবে, নয়তো এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ও এই সময়ে এ বাড়িতে এসে তো উপস্থিত হওয়ার কথা নয়। এর শিকার নিজেই যেন ধরা দিতে এসেছে শিকারির দোরগোড়ায়। বিয়ের সময় গ্রামের বাড়িতে বসে তুন্দ্রকে দেখেছিল রিমা, তাই তাকে চিনতে ততটাও বেগ পেতে হয়নি তার। তবে এই তিন ভাইয়ের হাতে পড়লে একে যে আর কেউ চিনতে পারবে না সে বিষয়ে নিশ্চিত রিমা। এক ঘুষিতেই তো মুখের নকশা বদলে দিবে এর। রিমা ভয় পেল ভীষণ, কি করবে ঠিক বুঝে উঠতে পারল না। চৈতালির সাথে ছেলেটা অন্যায় করেছে জানে সে, তাই বলে সাক্ষাৎ জমের দুয়ার রেখে পাঠিয়ে দিবে এতটাও নির্দয় নেই সে। রিমা হাত উঠিয়ে ইশারা করলো তুন্দ্রর দিকে, বলল চলে যেতে। কিন্তু হাই, তুন্দ্র গেল না, উল্টো গলা উঁচিয়ে বলল, চৈতালি আছে? রিমার এখন কপাল চাপড়াতে ইচ্ছে হচ্ছে না। এই ছেলের মার না খেয়ে বোধহয় এখান থেকে নড়বে না এক পাও। মার খাওয়ার বোধহয় বড্ড শখ হয়েছে তার। রিমা আবারও ইশারা করলো তুন্দ্রর দিকে, ফিসফিসিয়ে বলল, বাঁচতে চাইলে এখনই চলে যাও এখান থেকে। রিমার কথা হয়তো বুঝলো তুন্দ্র, বা হয়তো বুঝলো না।
কিন্তু সে চৈতালির সাথে কথা না বলে যেতে চাইল না। নয়তো এমন বোকামি তো করে না কেউ। আমারও গলা উছালো তুন্দ্র, বলল, চৈতালিকে একটু ডেকে দিবেন, ওর সাথে একটু কথা ছিল, কিছুটা ভুল বোঝাবুঝির কারণে। কথাটা আর সম্পূর্ণ করতে পারল না তুন্দ্র। তার আগেই তার নাক বরাবর এক শক্ত পুরুষালী হাতের বিশাল একটা আকারের ঘুষি এসে আঘাত করল। ছিটকে বাড়ির বাইরে পড়ল সে। মুহূর্তেই নাকের ছিদ্র পথে গল গল করে বেরিয়ে আসতে শুরু করলো তাজা লাল তরল রক্ত। তুন্দ্র তাকালো বাড়ির দরজার দিকে। নজরে এলো হাসান চৌধুরীকে। হাত দ্বয় মুষ্টিবদ্ধ করে ক্রোধে ফুঁসছে সে। হাত জোড়াও মুষ্টিবদ্ধ করা। একটু আগের ঘুষটা যে তার হাত থেকে এসেছে তা আর বুঝতে বাকি রইল না তুন্দ্রর। সে হাত উঁচিয়ে স্পর্শ করল নিজের নাকে। হাতটা চোখের সামনে এনে দেখল রক্ত, তবে রাগল না সে। এই পরিস্থিতিতে তার রাগটা বড্ড বেমানান। আজকে সব কিছুর জন্য দায়ী সে, শুধুমাত্র সে। তার ভুলের কারণে আজ এত কিছু হচ্ছে। আজ যদি তার বোনের সাথে কেউ এমন কাজ করত, তবে তার প্রতিক্রিয়াও হয়তো এমনই হতো। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল তুন্দ্র। সবাইকে সবটা বুঝিয়ে বলাটা ভীষণ জরুরি। হয়তো সব ভুল তার, তবে শুধরে নেওয়ার একটা সুযোগ তো চাইতে হবে তাকে। যেভাবেই হোক মেয়েটাকে আবারও নিজের করে নিতে হবে। হারিয়ে যেতে দেওয়া যাবে না কিছুতেই। তুন্দ্রর ভাবনার মধ্যেই তার দিকে এগিয়ে এলো হাসান চৌধুরী। তুন্দ্রর দিকে ঝুঁকে দুহাত ভারিয়ে শক্ত হাতে ধরল তার কলারটা। টেনে তুলে দাঁতে দাঁত চেপে বলল, তোর সাহস তো কম না। তোর ওই পাপি মুখে আমার বোনের নাম উচ্চারণ করেছিস তুই। এত কিছু করেও শান্তি হয়নি তোর, আবার এসেছিস। তুন্দ্র নিজের কলার থেকে হাত ছাড়ানোর চেষ্টা করলো হাসান চৌধুরীর। অপরাধীর কণ্ঠে বলল, দেখুন, আমি মানছি এমন ভুল হয়েছে, কিন্তু হাসান চৌধুরী আরো শক্ত করে ধরল তুন্দ্রর কলারটা। ক্রোধিত কণ্ঠে বলল, তোর কিন্তু তুই রাখ। তোর এত বড় সাহস, তুই আমার বোনকে কাঁদিয়েছিস। যে বোনের চোখ থেকে আজ পর্যন্ত এক ফোঁটা পানিও পড়তে দেয়নি, সেই বোনকে তুই কাঁদিয়েছিস। তোকে তো আজ আমি মেরেই ফেলবো। কথাটা বলেই মাটির দিকে আবারও ছুঁড়ে মারল তুন্দ্রকে। পা উছিয়ে লাথি হাঁকিয়ে এগিয়ে গেল তার দিকে, কিন্তু মারতে আর পারল না। তার আগেই তার মেঝো এবং সেজো ভাই হাবিব চৌধুরী ও হামিদ চৌধুরী এসে ঝাপটে ধরল হাসান চৌধুরীকে। যতই তারা রেগে থাকুক, তাদের চোখের সামনে এভাবে তাদের বড় ভাই মেরে ফেলবে কাউকে, তা তো আর দেখতে পারে না তারা। মানবিকতা বলেও তো একটা বস্তু আছে, তাই না? দুই ভাই আটকে দেওয়ার পরও শান্ত হলো না হাসান চৌধুরী, বরং সে গর্জে উঠল আরও। তাদের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো খুব করে। গভীর ক্রোধে হিসিয়ে বলল, ছাড় আমাকে, আমি আজ ওকে মেরেই ফেলবো, এই জানোয়ারটাকে। ততক্ষণে চৈতালিও ছুটে এসেছে বাইরে। হাজার হলেও এই ছেলেটাকে ভালোবাসেছে, যতই রাগ অভিমান দূরত্ব থাকুক না কেন। তাই বলে নিজের চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটাকে মার খেতে দেখেও কষ্ট হবে না এমন তো নয়। তার ভাইয়ের থেকে তুন্দ্রকে মার খেতে দেখে তার হৃদয়েও কষ্ট হচ্ছিল ভীষণ। তাই তো ছুটে এসেছে সে। চৈতালি পথ আগলে দাঁড়ালো বড় ভাইয়ের। কান্না জড়িত কণ্ঠে বলল, ওনাকে মেরো না, আর প্লিজ ছেড়ে দাও ওনাকে। বোনের চোখের অশ্রু কিছুটা শান্ত করলো হাসান চৌধুরীকে। বোনের পানে শীতল দৃষ্টিতে তাকালো সে। নরম কণ্ঠে বলল, তোকে এতটা কষ্ট দেওয়ার পরও তুই এই জানোয়ারটাকে বাঁচাতে চাইছিস কেন বোন? চৈতালি তার ছেলের হাসি হাসলো, বলল, কষ্ট, এটা তো আমার ভাগ্যে ছিল বড় ভাইয়া। এখানে কারো দোষ নেই, কপালে জানিয়ে জন্মেছে তাই তো হবে। আমি এ বিষয়ে কাউকে দোষ দিতে চাইছি না বড় ভাইয়া। হাসান সাহেব হয়তো বুঝলেন মনের অবস্থাটা। সে শান্ত ভঙ্গিতেই নিজেকে ছাড়িয়ে নিলেন হাবিব চৌধুরী এবং হামিদ চৌধুরীর বন্ধন থেকে। অতঃপর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুন্দ্রর পানে। চিবিয়ে চিবিয়ে বলল, আজ শুধু আবার বোনটার জন্যই বেঁচে গেলি তুই, নয়তো আজ তোকে মেরে রাস্তার কুকুর দিয়ে খাওয়াতাম আমি। কথাটা সম্পূর্ণ করে গটগট করে সে চলে গেল ঘরের ভিতরে। তার পিছু পিছু হাবিব চৌধুরী এবং হামিদ চৌধুরীও চলে গেল ভিতরে। তারাও কথা বাড়ালো না আর। বাইরে শুধু পড়ে রইল চৈতালি এবং তুন্দ্র। চৈতালিও পা বাড়ালো ভিতরে যাওয়ার জন্য। এই লোকের সাথে তারও তো আর কথা থাকতে পারে না কোনো। তুন্দ্রকে উপেক্ষা করে বাড়ির ভিতরে চৈতালি প্রবেশ করতে চাইলেও প্রবেশ করতে পারল না আর। তুন্দ্র পিছন থেকে হাত টেনে থামিয়ে দিল তাকে। হঠাৎ প্রিয় পুরুষের স্পর্শে কেঁপে উঠল মেয়েটা। এই প্রথম তার প্রিয় পুরুষের স্পর্শ লাগলো, আর অঙ্গে হোক সেটা খুবই সামান্য। অনুভূতিরা যেন প্রজাপতির মতো ডানা মেলে উঠতে চাইল তার মনের মণিকোঠায়।
তবে সেই অনুভূতিকে প্রশ্রয় দিল না চৈতালি। পিছন ঘুরে শক্ত কণ্ঠে বলল, আপনাকে আমার হাত ধরার অধিকার দেয়নি মিস্টার তুন্দ্র মির্জা। তুন্দ্র চুপসে গেল কিছুটা। হয়তো অন্য সময় হলে অধিকার দিতে হতো না, স্বামী হিসেবে স্ত্রীর হাত ধরার অধিকার এমনিতেই থাকতো তার। তবে এখনকার পরিস্থিতি ভিন্ন। এই পরিস্থিতিতে মেয়েটাকে রাগিয়ে দিয়ে বা তার সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে তার লাভ হবে না মোটেই, উল্টো পরিস্থিতি আরো খারাপ হবে। তুন্দ্র ছেড়ে দিল চৈতালির হাতটা, কাতর কণ্ঠে বলল, তোমার সাথে আমার কথা ছিল কিছু, প্লিজ আমার কথাগুলো শোনো একবার। চৈতালি শুনল না তুন্দ্রর কোনো কথা, কাট কাট কণ্ঠে বলল, আপনার সাথে আমার আর কোনো কথা থাকতে পারে না। ভুলে যাবেন না আপনার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। আর প্রাক্তনের সাথে কথা বলাটা নিশ্চয়ই দৃষ্টিনন্দন বিষয় নয়। প্রাক্তন শব্দটা যেন গলিত লাভা ঢেলে দিল তুন্দ্রর কর্ণকুহরে। শব্দটা বুকে আঘাত করল তীব্র বেগে। প্রাক্তন, সেই চৈতালির প্রাক্তন। ক্রমেই অস্থির হয়ে উঠল তুন্দ্র, অস্থির কণ্ঠেই বলল, প্লিজ আমার কথা শোনো চৈতালি। চৈতালি শুনল না কোনো কথা। তুন্দ্রকে উপেক্ষা করেই জোর কদমে পা চালিয়ে ঢুকে গেল ঘরের ভিতরে। ঠাস করে দরজাটা বন্ধ করে দিল তার মুখের উপরেই। তুন্দ্র কলিং বেল চাপল কিছুক্ষণ, কিন্তু দরজা খুলল না আর কেউই। শেষে পাগলের নেই 2 হাত দিয়ে দরজাটা ধাক্কালো সে। চিৎকার করে ডাকলো চৈতালিকে, কিন্তু মানবীর কঠিন হৃদয় গলল না একটুও। সে দরজা খুলল না। তাই বলে তুন্দ্র কি চলে যাবে? না, সে গেল না। চৈতালিদের বাড়ির সম্মুখে রাস্তার পাশে তার গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল ঘন্টার পর ঘন্টা। অপেক্ষা করতে রইল কখন চৈতালির একটাবার বাইরে আগমনের। হয়তো তখন সে একটু কথা বলার সুযোগ পাবে মেয়েটার সাথে। কিন্তু হায়, চৈতালি আর ওই দিন বেরোলো না বাড়ি থেকে। তুন্দ্রর সাথে আর দেখাও হলো না তার। রাতের আধার হানা দিয়েছে প্রকৃতিতে। ধীরে ধীরে সে পা দিয়েছে গভীরতায়। ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে যে রাত 12টা অতিক্রম করেছে আরও আগে। চারপাশে কেমন নিস্তব্ধতা ছড়িয়ে গেছে ইতোমধ্যে। শুধুমাত্র থেকে থেকে আশপাশ থেকে শোনা যাচ্ছে রাস্তার অলিতে গলিতে ঘুরে বেড়ানো অনাদরে অবহেলায় বেড়ে ওঠা নেড়ি কুকুরগুলোর বিষণ্ণ চিৎকার। তাদের সাথে সাথে আজ বুঝি বিষণ্ণতাই ছেয়ে আছে তুন্দ্র নামক মানবের হৃদয়ে। তাদের সাথে সাথে আজ বুঝি বিষণ্ণতাই ছেয়ে গেছে তুন্দ্র নামক মানবের হৃদয়। সে এখনো দাঁড়িয়ে আছে চৈতালির বাড়ির সম্মুখে, কিন্তু মেয়েটার দেখা পায়নি আজ সে একটা বারের জন্য। মেয়েটা বাইরে বের হয়নি আজ। হয়তো হৃদয়ে কঠিন আঘাতে জর্জরিত হয়ে বাইরে বের হওয়ার শক্তি হারিয়ে ফেলেছে মেয়েটা। তুন্দ্র সেই সকাল থেকে চৈতালির বাড়ির সম্মুখে দাঁড়িয়ে থাকার দরুন পেটে কিছু পড়েনি এখনো। শুধু মাঝে মাঝে খুব তৃষ্ণার্ত হয়ে রাস্তার ধারের চায়ের দোকান থেকে একটু গলা ভিজিয়েছে। খুব বেশিক্ষণের জন্য মেয়েটার বাড়ির সামনে থেকে সে যায়নি কোথাও। পাছে যদি তার অনুপস্থিতিতে বাড়ি থেকে বেরিয়ে আসে চৈতালি আর তার সাথে দেখা না হয় সেই ভয়ে। সারাদিন না খেয়ে থাকার দরুন শরীরটাও বেশ দুর্বল হয়ে পড়েছে তুন্দ্রর। দাঁড়িয়ে থাকার শক্তি যেন আর পাচ্ছে না সে। পেটে ক্ষুধা থাকলেও অন্তরের জ্বালা ভরপুর কোনো খাবারের রুচিও হচ্ছে না তার। তুন্দ্র দুর্বল দৃষ্টিতে শেষ একবার তাকালো চৈতালির বাড়ির পানে। এখন আর মেয়েটার বাড়ি থেকে বের হওয়ার সম্ভাবনা নেই কোনো। হতাশার নিঃশ্বাস ফেলল সে। অতঃপর উঠে বসল নিজের গাড়িতে। গাড়ি স্টার্ট দিয়ে ধীর গতিতে রওনা দিল বাড়ির দিকে। তৃষ্ণা বেগম অধীর আগ্রহে বসেছিলেন ছেলের বাড়িতে ফেরার অপেক্ষায়। সে যে ছেলেটা বেরিয়ে গেল আর এলো না। ছেলের চিন্তায় ঘুমেরাও ধরা দিচ্ছিল না তার চক্ষুদয়ে। হাজার হলেও নিজের সন্তান তো, তার জন্য মায়ের হৃদয় পূর্বে এটাই স্বাভাবিক। ছেলেটা কোথায় গেল তাই বোধগম্য হচ্ছে না তৃষ্ণা বেগমের। অনেকবার কলও করেছিল ছেলের নাম্বারে সে, কিন্তু ছেলে ধরেনি। কোনো বিপদ আপদের আশঙ্কায় বুকটা ক্ষণে ক্ষণে কেঁপে যাচ্ছে তার। তৃষ্ণা বেগমের ভাবনার মধ্যেই দরজার কলিং বেল বেজে উঠল। আশায় বুক বাঁধলেন তৃষ্ণা বেগম। এই বুঝি তার ছেলে এলো। তড়িঘড়ি করে দরজা খুলল মধ্যবয়স্ক নারী। দরজাটা খুলতেই ছেলের বিধ্বস্ত মুখশ্রী দৃশ্যমান হলো তার সম্মুখে। কলিজাটা মুচড়ে উঠল তৃষ্ণা বেগমের। কোনো মা কি আর তার ছেলেকে এভাবে বিধ্বস্ত অবস্থায় দেখে সহ্য করতে পারে নাকি? ছেলের এহেন অবস্থা দেখে বিচলিত হয়ে পড়লেন তিনি। অস্থির কণ্ঠে বললেন, কি হয়েছে তোর তুদ্র? তোকে এমন কেন দেখাচ্ছে? তুন্দ্র জবাব দিল না মায়ের কথায়। মায়ের কণ্ঠস্বর শুনে একবার সে তাকালো মায়ের পানে। অতঃপর দুর্বল শরীর নিয়ে ধপ করে বসে পড়ল তার পায়ের কাছে। 2 হাতে
জড়িয়ে ধরল তৃষ্ণা বেগমের পা দুখানা। ঠোকরে কেঁদে উঠল মুহূর্তেই। তৃষ্ণা বেগম অস্থির হয়ে পড়লেন আরও। ছেলের এহেন কান্নার শব্দ যেন তার হৃদয়ে আঘাত করছে প্রচণ্ডভাবে। ক্রমেই ব্যাকুল হয়ে উঠেছেন তিনি। ব্যাকুল কণ্ঠে সে বলল, কি হয়েছে বাবা, এভাবে কাঁদছিস কেন? তুন্দ্রর কান্না বাড়ল। কান্না বিজড়িত কণ্ঠে সে বলল, মা, ওকে আমার কাছে এনে দাও। ওকে ছাড়া আমি বাঁচব না মা, প্লিজ মা, ওকে এনে দাও আমার কাছে। ছেলের এহেনা কথায় আশ্চর্য হলেন তৃষ্ণা বেগম। তবে কি তার ছেলে আসক্ত হয়েছে অন্য কোনো নারীতে, যার দরুন সে চৈতালির মতো একটা মেয়েকে ডিভোর্স দিতে উতলা হয়ে উঠেছিল? বিয়ে হয়েছে জেনেও অন্য নারীতে আসক্ত। সে কি এই শিক্ষা দিয়েছিলেন তার ছেলেকে? এতক্ষণ ছেলের কান্নায় তৃষ্ণা বেগম ব্যথিত হলেও ছেলের মুখের কথা শুনে ভীষণ রাগ হলো তার। রাগে তুন্দ্রর থেকে পা ছাড়িয়ে নিলেন সে। ক্রোধিত কণ্ঠে বললেন, কাকে এনে দেব? তুন্দ্রর কান্না থামল কিছুটা। অশ্রু সিক্ত দৃষ্টিতে সে তাকালো মায়ের পানে। বলল, চৈতালি, চৈতালি, চৈতালিকে এনে দাও আমার কাছে মা, ওকে ছাড়া আমি বাঁচব না। তুন্দ্রর মুখে চৈতালির নাম শুনে অবাক হলেন তৃষ্ণা বেগম। এই তো ভূতের মুখে রাম রাম। গত কয়েকদিন ঝামেলা করলো সে চৈতালিকে ডিভোর্স দিতে চায়। তাকে ভালোবাসে না সে। আর আজ সকালে মেয়েটাকে ডিভোর্স পেপার পাঠিয়ে এখন মাঝরাতে এসে কান্নাকাটি করছে তার চৈতালিকে চাই। ছেলেটা পাগল হয়েছে নির্ঘাত। তৃষ্ণা বেগম মুখ খুললেন কিছু বলার জন্য, কিন্তু তিনি মুখ থেকে কোনো শব্দ বের করার আগেই তাদের পিছনে কারো থেকে ভরাট কণ্ঠের আওয়াজ ভেসে এলো। তৃষ্ণা বেগম আর তুন্দ্র তাকালো সেদিকে। তাদের চোখের সামনে দৃশ্যটা হলো আহসান মির্জার চেহারাটা। চোখ মুখ শক্ত তার, দেখিয়ে বোঝা যাচ্ছে ভীষণ রেগে আছে লোকটা। অবশ্য ছেলের এমন আচরণে কেই বা রেগে না থাকতে পারে। আহসান মির্জা চোখ মুখ শক্ত করেই এগিয়ে এলেন ছেলের দিকে। গম্ভীর কণ্ঠে বললেন, এনে দিয়েছিলাম তো, কিন্তু তুমি রাখতে পারোনি তাকে। তুন্দ্র মাথা নড়েত করে ফেলল। অপরাধী কণ্ঠে বলল, মানছি, ভুল করেছি আমি। আমার ভুলে হারিয়ে ফেলেছি তাকে, কিন্তু আমার কর্মের জন্য আমি অনুতপ্ত। আমার ভুলের জন্য আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। তবু প্লিজ ওকে এনে দাও আমার কাছে। আমার চৈতালিকে চাই আমি। প্লিজ তোমরা আমাকে চৈতালিকে এনে দাও। আমি জীবনের তোমাদের কাছে কিচ্ছু চাইব না, শুধু চৈতালিকে এনে দাও আমার কাছে। আহসান মির্জা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুন্দ্রর পানে। শক্ত কণ্ঠে বলল, চৈতালি কোনো খেলার পুতুল নয় যে তুমি আবদার করবে আর আমরা দোকান থেকে কিনে এনে দেব তোমাকে। তাছাড়া শুনেছি তুমি নাকি ইতিমধ্যে ডিভোর্স দিয়ে দিয়েছ মেয়েটাকে। ডিভোর্সের পর আদৌ কোনো মেয়েকে ফিরিয়ে আনা সম্ভব কি? আর আমি যতদূর জানি চৈতালি মেয়েটা যথেষ্ট আত্মসম্মানপূর্ণ একটি মেয়ে। ডিভোর্সের পর সে ফিরতে চাইবে না তোমার কাছে। তুন্দ্র তড়িৎ গতিতে মাথা তুলে তাকালো। অস্থির কণ্ঠে বলল, আমার চৈতালির কোনো ডিভোর্স হয়নি বাবা। আমি সকালে ছেড়ে ফেলেছি ডিভোর্স পেপারটা। সেই ডিভোর্স পেপারটা কোনো অস্তিত্ব রাখি না আমি, আর তো কোর্টে সাবমিট করা। আহসান মির্জা যেন নতুন করে আশা খুঁজে পেলেন। সেও চায়নি তুন্দ্র ডিভোর্স দিক চৈতালিকে। তবে ছেলে যে কাণ্ড ঘটিয়েছে নিতান্তই তা ভীষণ নিন্দনীয় কর্ম। এর জন্য অবশ্যই শাস্তি পাওয়া দরকার তার। আহসান মির্জা তাকালেন ছেলের পানে। থমথমে কণ্ঠে বললেন, তাহলে এখনো একটা সুযোগ আছে তোমার কাছে। সুযোগের সদ্ব্যবহার করো আর নিজের বউকে ফিরিয়ে আনো নিজের কাছে। বোকামি অনেক করেছো, নিজেকে ব্যক্তিত্বহীন পুরুষে অনেকবার প্রমাণ করেছো। এখন নিজের বউকে ফিরিয়ে এনে নিজের ব্যক্তিত্বের প্রমাণ দাও। তবে মনে রেখো, এ বিষয়ে আমরা তোমাকে সাহায্য করব না কোনো। অনেক বুঝিয়েছিলাম তোমাকে, তখন বুঝতে চাওনি আমাদের কথা। এবার নিজের ভুল তবে নিজেই শুধরে নাও। ভোরের আলো ফুটেছে। সূর্যটা তার অস্তিত্বের প্রমাণ দিচ্ছে আকাশ জুড়ে। ব্যস্ত নগরীটাও ব্যস্ত হয়ে পড়ছে ধীরে ধীরে। চারদিকে জনমানবের সমাগম বৃদ্ধি পাচ্ছে, কিন্তু চৈতালির দেখা নেই কোথাও। গত 4টা দিন ধরে রোজ তুন্দ্র এখানেই অপেক্ষা করছে চৈতালির জন্য। সে হয়তো একটাবার বাড়ি থেকে বের হবে, আর তুন্দ্র একটাবারের জন্য হলেও দেখা করতে পারবে চৈতালির সাথে। একটু হয়তো কথা বলার সুযোগ পাবে মেয়েটার সাথে। সে আশায় বুক বেঁধে রোজ এখানে দাঁড়িয়ে থাকে সে। কিন্তু চৈতালি আর বাড়ি থেকে বের হয় না। মেয়েটা কি বের হবে না বাড়ি থেকে?
পঞ্চম দিনের দিন বাড়ি থেকে বেরিয়ে এলো চৈতালি, যদিও তার ভাইয়েরা আজও তাকে বাড়ি থেকে বের হতে দিতে চায়নি। অনেকটা জোর করেই আজ কলেজের উদ্দেশ্যে বেরিয়েছে সে। এই পৃথিবীতে প্রতিদিনই কারো না কারো জীবনে লাগে সুখের ছোঁয়া, আবার কারো কারো জীবনে সূত্রপাত ঘটে বিষাদময়তার। তাই বলে কি জীবন থেমে থাকে? জীবনের রূপ, রস, গন্ধ সবকিছু হারিয়ে যাওয়ার পরও যতদিন শারীরবৃত্তীয় কার্যক্রমগুলো সচল থাকে ততদিন এগিয়ে চলে জীবন। চৈতালির জীবনেও ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত কিছু। তার জীবনের আঙ্গিনা ছেয়ে গেছে বিষাদময় প্রলেপনে। তাই বলে তো আর ঘরের কোণে বসে থেকে শোক পালন করলে আর চলবে না। তাছাড়া বাড়ির কোণে বসে থাকলে মন পাড়ায় স্মৃতিরা হানা দেয় বেশি করে। বুকের ভিতর উতলে উঠে কষ্টগুলো। ইচ্ছে করে তৎক্ষণাৎ মরে যেতে, আবারও ফিরে পেতে ইচ্ছে হয় ভালোবাসার মানুষটাকে। সব কিছু ভুলে যাওয়া সম্ভব হয় না কিছুতেই। তাও কলেজ গেলে বান্ধবীদের সাথে সময় কাটিয়ে যদি একটু ভুলে থাকা যায় নিজের জীবনের বিষাদময় অধ্যায়টা, সেই শেষটাতেই আজ চৈতালি বেরিয়ে এসেছে বাড়ির বাইরে। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো চৈতালির। কাঁধ ব্যাগটা কাঁধে চাপিয়ে হাঁটা ধরল সামনের দিকে। বাড়ির বাইরে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে হঠাৎই সে সম্মুখীন হলো তুন্দ্র নামক পুরুষের। লোকটা দাঁড়িয়ে আছে কালো রঙের গাড়ির গায়ে হেলান দিয়ে। লোকটা এই কয়দিনেই কেমন যেন পাল্টে গেছে বলে মনে হলো চৈতালির। চোখ মুখ শুকিয়ে গেছে লোকটার, চুলগুলো উস্কো খুস্কো, চোখে নিচে কালি পড়ে গিয়েছে। মনে হচ্ছে যেন মানুষটা ঘুমায় না অনেক দিন। তুন্দ্রর এমন বিধ্বস্ত মুখশ্রীতে চৈতালির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল যেন। খুব করে তার ইচ্ছে হলো লোকটার কাছে ছুটে যেতে, তার ক্লান্ত মুখশ্রী একটু ছুঁয়ে যেতে। কিন্তু নিজেকে সংবরণ করলো চৈতালি। নিজের চিন্তা চেতনাকে ধিক্কার জানালো সে। মনকে বুঝালো যে লোকটা তার সামনে দাঁড়ানো সে এখন আর তার কেউ নয়। তার সামনে বা কাছে যাওয়ার কোনো অধিকার নেই তার। একে তো এত রাতে কল করেছে, তার উপর কথা বলছে না। কিছুটা ঝাঁঝালো কণ্ঠে এসে বলল, এত রাতে কল দিয়ে কথা বলছেন না কেন? সমস্যা কি? তুন্দ্র মুখ খুলল না তবুও। কিছু বলতে গিয়েও আটকে যাচ্ছে সে। মেয়েটা তার কণ্ঠস্বর শুনলে হয়তো কল কেটে দিবে। তুন্দ্রকে কথা বলতে না দেখে চৈতালি তেতে গেল আরো। ক্রোধিত কণ্ঠে বলল, মাঝরাতে কল দিয়ে মৌনতা পালন করছেন নাকি বোবা? বোবা হলে মাঝরাতে কল করে অন্যকে কেন বিরক্ত করেন? কথা না বলেই কলটা কাটতে উদ্যত হলো চৈতালি। তুন্দ্র বুঝলো মেয়েটা রেগে গেছে, হয়তো এখনই কল কেটে দিবে। দ্রুতই মুখ খুলল সে, বলল, প্লিজ চৈতালি, কল কাটবে না। আমার কথা আছে তোমার সাথে। অনেক কষ্টে তোমার নাম্বারটা পেয়েছে। কণ্ঠস্বর শুনে চৈতালির আর বুঝতে বাকি রইল না যে এটা তুন্দ্র, যদিও এটা সে আগেই সন্দেহ করেছিল। মেজাজ গরম হলো চৈতালির। এত রাতে এই পুরুষ তার নাম্বারে কেন কল করেছে? বিচ্ছেদটাই যে সানন্দে গ্রহণ করেছে এখন, সে বিচ্ছেদ আটকাতেই এই লোকের কেন এত আয়োজন? বিচ্ছেদ ঘটানোর আগে তার হৃদয়ে তীব্রভাবে আঘাত করার আগে কেন তুন্দ্র ভেবে কাজ করেনি? কেন সব দিক বিবেচনা করেনি? এখন যখন বিচ্ছেদের মতো একটা সিদ্ধান্ত মেনেই নিল, তাহলে এখন এত আকুতি কেন? এই কোন ব্যক্তিত্বের পরিচয়? চৈতালির চোখ মুখ শক্ত হলো। শক্ত কণ্ঠে এসে বলল, আপনি আবার বিরক্ত করছেন আমাকে? আপনার সাহস তো কম নয়। প্লিজ চৈতালি, কলটা কেটো না। আমার কথাটা শোনো একবার। চৈতালি শুনল না তুন্দ্রর কোনো কথা। কলটা কেটে দিল সে। তুন্দ্র আবারও কল লাগালো চৈতালি নাম্বারে। চৈতালি দেখল কলটা কিন্তু ধরল না, উল্টো কলটা কেটে বন্ধ করে দিল মোবাইলটাই। মেয়েটা শেষ পর্যন্ত মোবাইলটাই বন্ধ করে দিল। এর থেকে ব্লক করতে পারত সে, না হয় আরেকটি নাম্বার দিয়ে আবার কল করত চৈতালিকে। আশাহত হলো তুন্দ্র। অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল চৈতালির নাম্বারের পানে। ভোরের আলো ফুটেছে চারদিকে। সূর্যের উজ্জ্বল রশ্মিতে সেজে উঠেছে চারদিক। ব্যস্ত নগরীর ব্যস্ততা বাড়ছে ক্রমেই। চারদিকে গাড়ির প্যাঁপে ধ্বনিতে ভরে উঠছে। তুন্দ্র প্রতিদিনের নেই আজও অপেক্ষা করছে চৈতালির বাড়ির সম্মুখে। অপেক্ষা করছে কখন বাইরে বেরিয়ে আসবে চৈতালি। কিন্তু কই, আসছে তার দেখা নেই আর। আসছে বাইরে এলো না চৈতালি। তুন্দ্র হাত উছিয়ে তাকালো বাঁধা হাত ঘড়িটার পানে। সময় দেখল ইতোমধ্যে 10টা পেরিয়ে গেছে। মেয়েটার কলেজ 10টায়। এর মধ্যে চৈতালি যখন বাড়ির বাইরে এলো না, তখন আর তার বাইরে বের হওয়ার সম্ভাবনা খুবই কম।
হতাশার নিঃশ্বাস ফেলল তুন্দ্র। করুণ দৃষ্টিতে তাকালো চৈতালির বাড়িটার পানে। এখন কি চলে যাবে সে? চলে গেলে তো হবে না। এখন প্রতিটি দিনই মূল্যবান তার কাছে। একটা দিন অতিবাহিত হওয়া মানে চৈতালির কাছ থেকে মাফ পাওয়ার একটা দিন কমে যাওয়া। তুন্দ্র ভাবতে শুরু করলো। কিঞ্চিত সময় নিয়ে সিদ্ধান্ত নিল আজ সে আবার যাবে চৈতালিদের বাড়িটায়। তাতে যা হয় হোক। খুব বেশি হলে চৈতালির ভাইদের হাতে মার খাবে। খাক না একটু আধটু মার, তবুও সমাপ্তিতে যদি চৈতালিকে সে ফিরে পায় তাহলেই হবে। এমনিতেও সে যা করেছে তা তো মার খাওয়ার মতোই কর্ম। তুন্দ্র আশেপাশে তাকালো একবার, অতঃপর এগিয়ে গিয়ে দাঁড়ালো চৈতালিদের বাড়ির দরজায়। হাত উঁচিয়ে চাপলো কলিং বেলটা। প্রথমবারই কেউ দরজাটা না খুললেও দ্বিতীয়বার কলিং বেল বাজাতেই দরজাটা খুলে দিল এক মধ্যবয়স্ক ব্যক্তি। শরীরে জড়ানো একটা মলিন শার্টের লুঙ্গি। লোকটা হবে হয়তো এ বাড়িতে কাজ করে। তুন্দ্র কিছু বলার আগেই আগ বাড়িয়ে কথা বলল লোকটি। শান্ত কণ্ঠে শুধালো, কাকে চাই? তুন্দ্র ইতস্তত বোধ করছে একটু। সে বেশ বুঝতে পারছে এই মুহূর্তে পরিবেশটা ঠিক যতটা শান্ত, একটু পর পরিবেশটা এর দ্বিগুণ অশান্ত হয়ে উঠবে। এই লোক হয়তো চিনতে পারেনি তাকে, নয়তো এ নিয়ে এতক্ষণে খবর দিয়ে দিত সবাইকে। আমতা আমতা করা শুরু করলো তুন্দ্র। বলল, চৈতালি আছে? ম্যাডাম তো। এতটুকু বলেই থামতে হলো লোকটিকে। তাকে থামিয়ে তার পিছন থেকে ভরাট কণ্ঠে কেউ বলে উঠল, কে এসেছে কাশেম? কাশেম নামক লোকটি সরে দাঁড়ালো দরজা থেকে। সাথে সাথেই দৃশ্যমান হলো তার পিছনে অবস্থানরত আরেকজন মধ্যবয়স্ক লোককে। প্রথম দেখাতেই লোকটাকে চিনে ফেলল তুন্দ্র। চিনবে নাই বা কেন? লোকটি তার শ্বশুর ইফতেখার চৌধুরী। যে নিজের শ্বশুরকে চোখের সামনে দেখে আরেকটু অপ্রস্তুত হয়ে পড়ল তুন্দ্র। সেদিন এসে তো এই লোকের ছেলেদের মার খেয়ে গেছে। আজ না সিনেমার মতো এই লোক ছুটে গিয়ে বন্দুক নিয়ে তেড়ে আসে তার দিকে, আর বন্দুকটা মাথায় ঠেকিয়ে বজ্রকণ্ঠে বলে, তোর এত বড় সাহস আমার মেয়েকে কাঁদিয়েছিস? তোকে আমি মেরে ফেলবো শয়তান। তুন্দ্র ইফতেখার চৌধুরীকে দেখে নিজ মনে আকাশ পাতাল ভাবনার মধ্যে ডুবুডুবু হলেও তার ভাবনার মতো কিছুই হলো না। ইফতেখার চৌধুরী কোনো রকম রাগ দেখালেন না তার প্রতি, কিংবা ক্ষেপেও গেলেন না। বরং বেশ শান্ত ভঙ্গিতেই তার দিকে এগিয়ে এলো ইফতেখার চৌধুরী। থমথমে কণ্ঠে বলল, তুমি এখানে? তুন্দ্র একটু নড়ে চড়ে দাঁড়ালো। বলল, জি, আসসালামু আলাইকুম। ইফতেখার চৌধুরী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন তুন্দ্রর পানে। থমথমে কণ্ঠে বললেন, ওয়ালাইকুম আসসালাম। কি মনে করে আমার বাড়িতে পা রেখেছো তুমি? যে কীর্তি ঘটিয়েছো তাতেও বুঝি স্বাদ মেটেনি তোমার? আরো কিছু বাকি আছে? ইফতেখার চৌধুরীর কথায় তার দিকে চোখ তুলে তাকালো তুন্দ্র। করুণ কণ্ঠে বললেন, আমি ভুল করেছি বাবা। আমি অনুতপ্ত আমার কর্মের জন্য। এবারের মতো আমাকে মাফ করে দিন প্লিজ। শেষবার মতো একটা সুযোগ দিন আমাকে। ইফতেখার চৌধুরী এবার বুঝি ক্রোধিত হলো একটু। কণ্ঠে কিছুটা ক্রোধ মিশিয়ে বললেন, বাবা? কিসের বাবা? আমাকে বাবা বলার অধিকার তুমি হারিয়েছো। আর সুযোগ? কিসের সুযোগ দেবো আমি তোমাকে? আমার ফুলের মতো মেয়েটার জীবনটা আরেকবার নষ্ট করার সুযোগ চাইছো তুমি বুঝি? তুন্দ্র হাত জোর করলো, অনুনয়ের সুরে বলল, বাবা প্লিজ আমার কথাটা একবার শুনুন, বোঝার চেষ্টা করুন আমাকে। কি, কেন, কিভাবে ঘটেছে সবটা বলতে চাই আমি, কিন্তু কেউ তো আমার কথা শুনতেই চাইছে না। আমাকে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। ইফতেখার চৌধুরী তাকালেন তুন্দ্রর পানে। বরাবরই ভীষণ বিচক্ষণ মানুষ তিনি। ছেলেটার চোখে মুখে অস্থিরতার ভাব লক্ষ্য করেছেন তিনি। তাছাড়া বিষয়টা তার মেয়ের জীবনের সাথে জড়িত। এভাবে রাগ করে বা হঠকারিতায় সিদ্ধান্ত নিলে চলবে না। তুন্দ্রর ব্যাপারে ভালোভাবে জেনে শুনে সব খোঁজ খবর নিয়ে অনেক ভেবেচিন্তে ছেলেটার সাথে নিজের মেয়ের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সেই ছেলে আজ হঠাৎ এমন একটা কাজ কেন করে বসলো জানা উচিত তার। তাছাড়া এখন পর্যন্ত যতদূর সে শুনেছে ছেলেটা ডিভোর্স পেপার পাঠালেও তার সাথে ডিভোর্স হয়নি চৈতালির। মেয়েটাকে নিজের কাছে ফিরিয়ে নিতেও বেশ পাগলামি শুরু করছে তুন্দ্র। এই বিষয়ে তৃষ্ণা বেগম আর আহসান মির্জার সাথেও কথা হয়েছে তার। তাদের কথা থেকে যতটুকু বুঝেছে ছেলেটা কোনো কারণবশত চৈতালিকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সব দিক বিবেচনা করে ইফতেখার চৌধুরীর মনে হচ্ছে ছেলেটা কি বলতে চাইছেন তার অন্তত শোনা উচিত একবার।
তপ্ত নিঃশ্বাস ফেলল ইফতেখার চৌধুরী। গম্ভীর কণ্ঠে বললেন, ভিতরে এসো। তুন্দ্র অবাক হলো কিছুটা। যেখানে কেউ তার কোনো কথা শুনতেই রাজি নয়, সেখানে তার শ্বশুর মশাই এত সহজে মেনে নিল। ভিতরে ভিতরে যেন নতুন কোনো আশার আলো খুঁজে পেল সে। ইফতেখার চৌধুরীর পিছু পিছু সে ঢুকে গেল ভিতরে, গিয়ে দাঁড়ালো ড্রয়িং রুমে। সোফার এক পাশে বসলেন ইফতেখার চৌধুরী। তুন্দ্রকেও আদেশের সুরে বললেন, বসো। বেশি। তুন্দ্র কথা বাড়ালো না বেশি, ভদ্র ছেলের মতো বসলো সোফায়। ইফতেখার চৌধুরী তাকালেন তুন্দ্রর পানে, বললেন, কি বলতে চাইছিলে বলো এখন। তুন্দ্র সময় নিল, একটু দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো একে একে সব ঘটনা। ইফতেখার চৌধুরী মনোযোগ সহকারে শুনলেন সবটা। সবটা শুনে তার মনটা নরম হলো বুঝি একটু। বয়স বেড়েছে, সাথে অভিজ্ঞতাও তাই। হৃদয়টাও কোমল তার। তিনি ভাবলেন দুই পরিবার আবার একবার বসা উচিত এই ব্যাপারে। মেয়ের সাথেও কথা বলে ভুল বোঝাবুঝির অবসান ঘটানো উচিত এবার। বিয়ে তো কোনো ছেলে খেলা নয় যে যখন ইচ্ছে হলো করলো আর যখন ইচ্ছে হলো ভেঙে দিল। তারপরও ছেলেটা ভুল করে ফেলেছে, এখন মাফও চাইছে। একটা সুযোগ অন্তত দেওয়া যায় ছেলেটাকে, অন্তত মেয়ের সুন্দর একটা ভবিষ্যতের আশায়। আজ যদি মেয়েটা ডিভোর্স হয়ে যায়, তবে সমাজ যে তার ফুলের মতো মেয়েটার জীবন কতভাবে ওষ্ঠাগত করবে তা সে জানে ভালোভাবেই। যেহেতু সে মেয়ের বাবা, সেহেতু সব দিক বিবেচনা করেই কোনো সিদ্ধান্তে পৌঁছাতে হবে তাকে। তবে ইফতেখার চৌধুরী আগে থেকে কিছু বললেন না তুন্দ্রকে, শুধু গলা উঁচিয়ে ডাক দিলেন কাশেমকে। বললেন, কাশেম, চা দিয়ে যা তো 2 কাপ। কিয়ৎক্ষণ সময় পরই কাশেম চা নিয়ে এলো 2 কাপ, রাখলো তাদের সামনের ছোট টেবিলটায়। ইফতেখার চৌধুরী 1 কাপ চা তুলে বাড়িয়ে দিলেন তুন্দ্রর দিকে, বললেন, নাও। তুন্দ্র হাত বাড়িয়ে নিতে গেল চায়ের কাপ, কিন্তু পারল না। তার আগেই ঝড়ের গতিতে কেউ এসে কলার চেপে ধরল তার। তুন্দ্র চমকে উঠে তাকালো সম্মুখ পানে। দেখতে পেল হাসান চৌধুরীর ক্রোধিত মুখশ্রী। চোখ মুখ শক্ত হয়ে আছে তার, চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। তুন্দ্রর কলার ধরেই দাঁতে দাঁত চাপল হাসান চৌধুরী। ক্রোধিত কণ্ঠে বলল, তুই আবার এসেছিস? সেদিনের মারে ধরেনি তোকে? তুন্দ্র বলতে চাইল কিছু, কিন্তু তার আগেই সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন ইফতেখার চৌধুরী। শক্ত কণ্ঠে বললেন, তোমাকে আমি এই শিক্ষা দেইনি হাসান, যে বাড়িতে আসা অতিথির গায়ে হাত তুলবে তুমি। ওর কলার ছাড়ো। হাসান চৌধুরী ছেড়ে দিল তুন্দ্রর কলার। অবাক চোখে তাকালো বাবার পানে। এত কাহিনীর পর এই ছেলের সাথে তার বাবার এত নরম ব্যবহারে যেন আশ্চর্য হচ্ছে সে। হাসান চৌধুরী অবাক সুরেই বলল, বাবা, তুমি এই ছেলেটার পক্ষ নিচ্ছ? আবার ঘরে ডেকে চা খাওয়াচ্ছ এত কিছুর পরও? হাবিব, তুমি? কথাটা আর সম্পূর্ণ করতে পারলেন না ইফতেখার চৌধুরী। তার আগেই থামিয়ে দিল তাকে হাসান চৌধুরী। ক্রোধে যেন দিশেহারা হয়ে পড়েছে সে। এই বিয়েটাতেও তার মতামত ছিল না কোনো, শুধু বাবার জন্য মেনে নিতে হয়েছিল তাকে। এত কিছু হয়ে যাওয়ার পরও বাবার সেই ভঙ্গিমা বদলালো না। মেয়ের জন্য কি একটুও কষ্ট হচ্ছে না তার? খারাপ লাগছে না কি? চোখ মুখ শক্ত হয়ে উঠল হাসান চৌধুরীর। কঠোর কণ্ঠে সে বলল, অনেক শুনেছি তোমার কথা বাবা। তোমার কথা শুনেই আমার বোনের আজ এই অবস্থা। সেদিন যদি তোমার কথা মতো রাজি না হতাম, তবে আমার বোনটা তাহলে আজ ভালো থাকতো এখন। কথাটুকু শেষ করে একটু থামলো হাসান চৌধুরী, অতঃপর আবার বলল, আমি আমার বোনের আবারও বিয়ে দেব। ওর থেকে 1000 গুণ ভালো ছেলের সাথে বিয়ে দেব। এই বিষয়ে আমি কারো মতামত চাইছি না, শুধুমাত্র আমার সিদ্ধান্ত জানিয়েছি। আর এবার আমার সিদ্ধান্তের নড়চড় হবে না কোনো। কথাটা শেষ করেই হাসান চৌধুরী হনহন করে বেরিয়ে গেল বাড়ি থেকে। দাঁড়ালো না আর একটু, আর শুনল না কারো কথা। বলার সুযোগও দিলেন না কাউকে কিছু। চৈতালির আবার বিয়ে দিবে কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই যেন অন্তর জ্বলে উঠল তুন্দ্রর। থমকে গেল সে। চৈতালিকে ছাড়া সে বাঁচবে কিভাবে? চৈতালিকে সে অন্য কারো হতে দেখতে পারবে না, কখনো না। এখন কি করবে সে? বুকটা জ্বলে যাচ্ছে যে এই একটা ভুলের কারণে তাকে আর কতটা শাস্তি পেতে হবে। রাত বাড়ছে ক্রমশ, চারদিকে ছড়িয়ে পড়ছে তিমির অন্ধকার। আশেপাশের বিল্ডিংগুলো একে একে আলো নিভিয়ে নিমজ্জিত হচ্ছে গভীর অন্ধকারে। হয়তো ঘুমিয়ে পড়ছে সবাই। রাত তো কম হয়নি, এখনো যদি না ঘুমায়। চারদিকে সকলের মধ্যে ঘুম পরিদের ছড়াছড়ি হলেও ঘুম নেই তুন্দ্রর 2 নয়নে।
এই কয়েক রাত ধরে না ঘুমাতে ঘুমাতে আর ঠিকমতো না খেতে খেতে মুখের শ্রী পাল্টে যেতে শুরু করেছে তার। ওজনও কমে গেছে বোধ হয় কিছুটা। চোখের নিচের রাত জাগার ফলে কালশিটে দাগ স্পষ্ট। আজ রাতেও ঘুম হবে বলে মনে হচ্ছে না। নিজ কক্ষের বিছানার পাশ ঘেঁষে মেঝেতে হাঁটু মুড়ে ছোট্ট মোবাইলটা হাতে বসে আছে তুন্দ্র। একের পর এক কল করে যাচ্ছে সে চৈতালি নামক নারীকে। মেয়েটার নাম্বারটা বন্ধ বলছে এখনো। ওই যে কাল বন্ধ করেছে, তারপর আর হয়তো খোলেনি। সারাদিনে তুন্দ্র অনেকবার কল করেছে চৈতালিকে, কিন্তু প্রতিবারই ওপাশ থেকে মিষ্টি কণ্ঠধারী এক মহিলা জানিয়েছে, আপনার কাঙ্ক্ষিত নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এবার তুন্দ্র রাগ লাগছে ভীষণ। নিজের ওপর নিজের রাগ লাগছে। সে কেন না জেনে না বুঝে সবকিছু ঠিকভাবে পরখ না করে হুট করেই ডিভোর্সের মতো একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল। আজ নিজের ভুলের জন্য সে নিজে শাস্তি পাচ্ছে। প্রতিটি পদে পদে শাস্তি পাচ্ছে। নিজের ভালোবাসার মানুষটাকে নিজের জীবন থেকে হারিয়ে ফেলার মতো শাস্তি পাচ্ছে। এর চেয়ে আর কষ্টদায়ক কি হতে পারে? এর জন্যই হয়তো কবি বলেছেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ধীরে ধীরে তুন্দ্রর চোখ মুখ যেন রক্তিম বর্ণ ধারণ করছে। মেঝে থেকে উঠে দাঁড়ালো তুন্দ্র। গভীর ক্রোধে উন্মুগ্ধ হয়ে নিজের হাতে থাকা মোবাইলটা সজোরে ছুঁড়ে মারল ইট পাথরে গড়া মেঝেতে। সাথে সাথেই মোবাইলটা ভেঙে ছড়িয়ে ছিটিয়ে গেল চারদিকে। বিকট চিৎকার করে নিজের মাথার চুলগুলো খামচে ধরে আবার মেঝেতে বসে পড়ল তুন্দ্র। নিজেকে কেমন পাগল পাগল লাগছে আজ তার। ইচ্ছে করছে সব কিছু ভেঙে গুড়িয়ে দিতে। নিজের বাঁচার ইচ্ছেগুলো ধীরে ধীরে মরে যাচ্ছে যেন। বুকের ভিতর কষ্ট হচ্ছে ভীষণ। বক্ষস্থল যেন জ্বলে যাচ্ছে। এই দহন আর সহ্য করা যাচ্ছে না। না, এভাবে আর চলতে দেওয়া যায় না। অনেক হয়েছে। তুন্দ্র অনেক বুঝিয়েছে সবাইকে, অনেক ঘুরেছে সবার পিছনে। চৈতালিকেও অনেক বোঝানোর চেষ্টা করেছে। তারা কখনো তার কথা শুনতে প্রস্তুত ছিল আর না তাকে বোঝার। সে না হয় একটা ভুল করে ফেলেছে, তাই বলে কি তারা কেউ শুনবে না তার কথা? আদালতেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরও তো শেষ একটা কথা শোনা হয়, তার শেষ একটা ইচ্ছে পূরণ করা হয়, তাই না? কিন্তু এরা তো তাকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির থেকেও নিকৃষ্ট পর্যায়ে নিয়ে গেছে। অবশ্য বোঝানো তাকেই চায় যারা বুঝতে চায়, কিন্তু এরা তো তাকে বুঝতেই চায় না। ঠিক আছে, সেও আর বোঝাবে না কাউকে কিছু, আর পাগলের মতো ঘুরবেও না কারো পিছু পিছু। রাতের আধার কেটে সকালের দেখা মিলেছে। গাড়ির হর্ন আর ব্যস্ত শহরের কোলাহলপূর্ণ আওয়াজ শোনা যাচ্ছে ওই যে। যদিও এখনো সকাল করায়নি তেমন, তবুও শহরে ব্যস্ততা যেন বেড়েই চলেছে। তুন্দ্র আজ বেশ সকাল সকালে বেরিয়ে এসেছে তার কারণ থেকে। শরীরে তার বেশ পরিপাটি ফর্মাল ড্রেস। তবে কি তুন্দ্র সত্যিই ছেড়ে দিল চৈতালির পিছু? খাবার টেবিলে বসেছিল আহসান মির্জা, তৃষ্ণা বেগম আর তুন্দ্রর ছোট ভাই তুর্য মির্জা। আগে তারা সকলেই সবাই একসাথে খেলেও বেশ কিছুদিন ধরে তুন্দ্র তার অনিয়ম করছে। তুন্দ্রর অবস্থা দেখে কেউ আর তেমন জোরও করেনি তাকে। রোজ তার খাবার তার ঘরেই পৌঁছে দেওয়া হয়েছে। তবে আজ বেশ কয়েকদিন পর তাকে আবারও আগের রূপে দেখে বেশ অবাক হলেন সবাই। যদিও মুখে প্রকাশ করেনি কেউ, কিন্তু তার মা তৃষ্ণা বেগম, এই মহিলা অবশ্য মধ্যাস্থানে আছে বড় বিপাকে। এই কয়দিন ছেলের বিধ্বস্ত অবস্থায় চৈতালির পিছনে পাগলির মতো ঘুরতে দেখে চৈতালিকে এ বাড়িতে ফিরে পাওয়ার একটা আশা খুঁজে পেয়েছিলেন তিনি। আবার ছেলের বিধ্বস্ত অবস্থাও ব্যথিত করেছিল তার হৃদয়। এখন আবার ছেলেকে আগের রূপে দেখে হৃদয়ে শান্তি লাগছে তার, কিন্তু চৈতালিকে আর কখনো ফিরে না পাওয়ারও আশঙ্কা জাগছে ভিতরে ভিতরে। তৃষ্ণা বেগমের ভাবনার মধ্যেই তুন্দ্র এসে বসলো খাবার টেবিলে। বলল, মা, ক্ষুধা লেগেছে, খাবার দাও। তৃষ্ণা বেগম আর দেরি করলেন না, দ্রুতই ছেলের সম্মুখে খাবার পরিবেশন করলেন। ছেলেটা খাবার ঠিকভাবে খাবার মুখে তুলে না এই কয়দিন। চেহারাটাও শুকিয়ে গেছে। তুন্দ্রর শুকনো মুখ পানে তাকিয়ে ব্যথিত হলো তৃষ্ণা বেগমের হৃদয়। ছেলেকে খাবার দিয়ে সে আবার বসলো নিজের স্থানে। উসখুস করতে শুরু করলো কিছু বলার জন্য। তার যে কিছু বলার আছে, কিন্তু কিভাবে বলবে ঠিক ভেবে পাচ্ছে না। ছেলের এই কয়দিনের পাগলামি মা হয়ে নিজের চোখে দেখেছেন তিনি। এখন আবার এই কথা বললে ছেলেটা ঠিক কী প্রতিক্রিয়া দিবে ভেবে পাচ্ছেন না তিনি। আবার বিষয়টা ছেলেকে না জানালেই নয়। এই বিষয়ের সাথে তো
ওতপ্রোতভাবে জড়িত তুন্দ্র। তুন্দ্র বুঝল মায়ের অভিব্যক্তি। খেতে খেতে সে বলল, কিছু বলবে মা? আমতা আমতা শুরু করলেন তৃষ্ণা বেগম। বললেন, আসলে বাবা বলছিলাম কি, তৃষ্ণা বেগমের কণ্ঠে ইতস্তত বোধ স্পষ্ট। তুন্দ্র খাবার রেখে শীতল দৃষ্টিতে তাকালো মায়ের পানে। বলল, আমাকে তোমার কিছু বলার জন্য ইতস্তত করতে হবে না তোমাকে, বলে ফেলো তাড়াতাড়ি। ও বাড়ি থেকে কল করেছিল চৈতালির বড় ভাই হাসান চৌধুরী। সে আবার বিয়ে দিতে চাইছে চৈতালিকে। যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স পেপার ফাইল করবেন তারা, আর তোকেও পাঠিয়ে দিবে। তোকে সই করে দিতে বলেছে পেপারে। তুন্দ্রর মুখটা চুপসে গেল। কালো অন্ধকার নেমে এলো যেন তার চোখ মুখে। মলিন কণ্ঠে সে মায়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল, চৈতালি কি রাজি আবার বিয়ে করতে? তৃষ্ণা বেগম আনমনেই উত্তর দিলেন, হয়তো। তুন্দ্র তার সম্মুখে রাখা খাবার প্লেটটা ঠেলে রাখল। না খেয়েই উঠে দাঁড়ালো সে। শান্ত কণ্ঠে বলল, ডিভোর্স পেপার পাঠিয়ে দিতে বলো, আমি সই করে দেব। বেলা গড়িয়েছে কিছুটা। সূর্যটা ঘুরতে ঘুরতে চলে এসেছে মাথার উপরে। তেজও ছড়াচ্ছে সকালের দ্বিগুণ ভাবে। চৈতালির কলেজ শেষ হয়েছে মাত্র কিছুক্ষণ আগেই। হেঁটেই বাড়ি ফিরছিল সে। কলেজ থেকে তার বাড়ি দূরে নয় বেশি। আবার এই মধ্য দুপুরে রাস্তাঘাটে মানুষও নেই তেমন। একা একাই যেন পুরো রাস্তা জুড়ে রাজত্ব করে চলেছে চৈতালি। অবশ্য তার সেদিকে কোনো খেয়াল নেই। সে তো নিজের জীবনের হিসাব মিলাতে ব্যস্ত। মাত্র 6টা মাসে তার সুন্দর জীবনটা কোথা থেকে কোথায় গিয়ে দাঁড়ালো। এটাই বুঝি তাকদিরের খেলা। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো চৈতালির। আনমনে সে হেঁটে চলল বাড়ির রাস্তা ধরে। মাঝপথে আসতেই হঠাৎ করেই কোথা থেকে একটা মাইক্রোবাস এসে ব্রেক কষল চৈতালির সম্মুখে। হকচকিয়ে উঠল সে। এতক্ষণ অন্য মনস্ক থাকায় বিষয়টাতে একটু বেশি চমকালো সে। আকস্মিক ঘটনায় হৃদযন্ত্রটাও লাফিয়ে উঠল প্রচণ্ডভাবে। ইস, আর একটু হলেই তার মৃত্যু অবধারিত ছিল। কিন্তু সে মরল না, বেঁচে আছে এখনো। অবশ্য মরলে খারাপ হতো না। জীবনের এই পর্যায়ে এসে সে ইতি টানত দুনিয়ার সকল বেড়াজাল থেকে। এত দুঃখ, কষ্ট, যাতনা আর হয়তো থাকতো না তার। এই পৃথিবী নামক কঠিন মায়াজাল থেকে হয়তো মুক্তি পেত সে। কেন মরল না আজ সে? সৃষ্টিকর্তা আবার কেন বাঁচিয়ে দিল তাকে? তপ্ত নিঃশ্বাস ফেলল চৈতালি। কাঁধ ব্যাগটা চেপে পা বাড়ালো সামনের দিকে। ঠিক তখনই ওই মাইক্রোবাসটার দরজা খুলে গেল তার সামনেই। চৈতালি কৌতূহল বশত ঘাড় ঘুরিয়ে তাকালো গাড়ির ভেতরের দিকে। চোখে পড়ল এক হুডি পরা মুখমণ্ডলে ঢাকা লোককে। লোকটাকে দেখে বেশ আশ্চর্য হলো মেয়েটা। এই মধ্য দুপুরে মাথার উপর জ্বলন্ত সূর্য নিয়ে আবার হুডি পরে কে ঘুরে বেড়ায়? তাও এভাবে ব্যাংক ডাকাতদের মতো মুখ চোখ বেঁধে। চৈতালির ভাবনার মধ্যেই লোকটি এসে দাঁড়ালো তার সম্মুখে। কিছু বুঝে ওঠার আগেই তার চোখে মুখে স্প্রে করলো কিছু একটা। চৈতালি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। স্প্রেয়ের গ্যাস কি আর হাতে বাঁধা মানে? কিন্তু কি হলো? চৈতালির মাথা ঘুরতে শুরু করলো মিনিটের মাথায়। চোখের সামনে ঝাপসা হয়ে আসতে শুরু করলো চারপাশ। মস্তিষ্ক সচলতা হারাচ্ছে। আচ্ছা, তাকে কি কিডন্যাপ করা হচ্ছে? অনাকাঙ্ক্ষিত কিছু এক ঘটার আশঙ্কায় বক্ষস্থল কাঁপতে শুরু করলো চৈতালির। চিৎকার করে সাহায্য চাইতে চাইল কারো কাছে, কিন্তু হায়, তার কণ্ঠনালী থেকে কোনো শব্দ বের করতেই যেন সক্ষম হচ্ছে না সে। কণ্ঠনালী যেন কেউ চেপে ধরে রোধ করে রেখেছে। চৈতালি বুঝতে পারল ধীরে ধীরে জ্ঞান হারাচ্ছে সে। সম্পূর্ণরূপে জ্ঞান হারানোর পূর্বে সে শুধু দেখল সেই কালো পোশাকধারী ডাকাত বেশি লোকটা টেনে হিঁচড়ে গাড়িতে তুলছে তাকে। সে বাধা দিতে চাইল, কিন্তু পারল না। তার আগেই সম্পূর্ণরূপে জ্ঞানহীন হয়ে পড়ল চৈতালি। চৈতালির কথায় তুন্দ্রর অস্থিরতা বাড়ল বই কমল না। অস্থির কণ্ঠে সে বলল, তেমনটা হয়নি তো। সৃষ্টিকর্তা আমার ভালোবাসার নারীটাকে তুমি রূপেই তো পাঠিয়েছে, তাই না? তাহলে প্লিজ এই কথাগুলো বলো না আর। আমি ভুল করেছে, অন্যায় করেছে। আমাকে মারো, কাটো, যা খুশি করো, আমি বাধা দেব না। তবু আমাকে ছেড়ে যেও না। আমাকে শেষ একটা সুযোগ দাও, ফিরে এসো আমার কাছে প্লিজ। চৈতালি, আমাকে এভাবে শেষ করে দিও না। চৈতালি উত্তর দিল না কোনো। নিজের হাত দুটো ছাড়িয়ে নিল তুন্দ্রর হাতের ভাঁজ থেকে। অতঃপর বিছানার উপরে গিয়ে বসল।
তন্দ্রর পানে তাকিয়ে বলল। খিদে পেয়েছে আমার। তন্দ্রর ধ্যান ভাঙল, খেয়ালে এলো মেয়েটাকে সেই যে তুলে নিয়ে এসেছে, তারপর এখন অবধি খাওয়ানো হয়নি কিছুই। এখন মধ্যরাত, ক্ষুধা লাগাটা স্বাভাবিক। এস আগে কেন বিষয়টা খেয়ালে এলো না তার। তন্দ্র তাকালো চৈতালির পানে, বলল, তুমি বসো একটু, আমি খাবার নিয়ে আসছি এক্ষুনি। কথাটা শেষ করেই লম্বা লম্বা পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল তন্দ্র। খানিক সময় পরই একটা প্লেটে খিচুড়ি নিয়ে এসে হাজির হলো সে। প্লেটটা বাড়িয়ে দিল চৈতালির পানে, বলল, গ্রাম অঞ্চল তো, এখানে তেমন কিছু পাইনি। আসার সময় হোটেলে শুধুমাত্র খিচুড়ি পেয়েছে, এটা দিয়ে চালিয়ে নেওয়া আছে, কাল অন্য ব্যবস্থা করব। চৈতালি হাত বাড়ালো, তন্দ্রর হাত থেকে প্লেটটা নিতে নিতে বলল, কোথায় আছি এখন আমরা? আমাদের গ্রামের বাড়িতে। ভেঙচি কাটল চৈতালি, বলল, কিডন্যাপ করে কোথায় সাজিয়ে কক্সবাজার রাঙামাটি নিয়ে যাবেন? তা নয় এনেছেন আপনাদের সেই কাদা প্যাচপ্যাচি গ্রামে। চৈতালির এমন কথায় কিছুটা অবাক হলো তন্দ্র, সাথে সহজও হলো কিছুটা। একটু এগিয়ে বসলো চৈতালির পাশে, মিনমিনিয়ে বলল, এখন তো এখানে নিয়ে এসছে, যদি তুমি সব ঠিকঠাক করে নাও তাহলে না হয় মধুচন্দ্রের মতে আমরা ওসব জায়গায় যাব। চৈতালির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তন্দ্রর পানে। তন্দ্র চুপসে গেল কিছুটা। চৈতালি আর বলল না তেমন কিছু, হাত ধুয়ে খাবার খাওয়া শুরু করলো। 2 লোকমা মুখে দেওয়ার পরই তার খেয়ালে এলো পাশে বসা লোকটার কথা। সে কি খেয়েছে? সেও তো তার সাথেই ছিল, হয়তো খায়নি। তার কি একবার তন্দ্রকে জিজ্ঞাসা করা উচিত খেয়েছে কিনা? কেমন ইতস্তত লাগছে তার, তবুও নিজের ইতস্তত বোধকে দূরে রেখে এসে তন্দ্রকে জিজ্ঞেস করল, আপনি খেয়েছেন? তন্দ্র তাকালো চৈতালির মুখ পানে, ছোট করে উত্তর দিল, না। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল চৈতালি। প্লেটের খাবারগুলো 2 ভাগে ভাগ করলো সে। এক ভাগের দিকে ইশারা করে বলল, খেয়ে নিন। তন্দ্র খুশি হলো কিছুটা। যাক, মেয়েটা তার কথা একটু হলেও ভেবেছে, তার দিকে খেয়াল করেছে। তন্দ্র খাটের উপরে উঠে বসলো আসন কেটে। নিজের ভিতরের খুশি থেকেই একটা অনাকাঙ্ক্ষিত আবদার করে বসলো চৈতালির কাছে, বলল, খাইয়ে দিবে একটু? চৈতালি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তন্দ্রর পানে। চুপসে গেল তন্দ্র। ঢোক গেলে হাসার চেষ্টা করলো একটু, বলল, মজা করছিলাম, আমার হাত আছে তো, আমি খেয়ে নিচ্ছি। অতঃপর দুজনেই খাওয়া শুরু করলো এক প্লেট থেকে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে খাওয়া শেষ করলো তারা। চৈতালি উঠে হাত ধুতে গেল, আর তন্দ্র খাবার প্লেট নিয়ে গেল রান্নাঘরের দিকে। কিঞ্চিত সময় পর চৈতালি হাত ধুয়ে রুমে ফিরে এলো। তন্দ্র তখনও রান্নাঘরে। সে ভালোভাবে তাকালো বিছানাটার দিকে, অতঃপর আশেপাশে খুঁজলো কিছু একটা, কিন্তু পেল না। ঘরের কোণে একটা বিশাল আকারের আলমারি দেখে সে এগিয়ে গেল সেদিকে। আলমারিতে কোনো লক না থাকায় সেটা খুলতে আর বেশি ঝামেলা করতে হলো না চৈতালিকে। মেয়েটা ভালোভাবে দেখলো আলমারির ভিতরে, খুঁজে পেয়েও গেল তার কাঙ্ক্ষিত বস্তু, একটা কোলবালিশ। চৈতালি হাত বাড়িয়ে নিজের হাতে ধরল, নিল কোলবালিশটা, অতঃপর বিছানার মধ্যভাগে রাখলো সেটা। 2 ভাগে বিভক্ত করলো বিছানাটা, তারপর শুয়ে পড়ল বিছানার এক পাশে। তন্দ্র রান্নাঘরে প্লেট রেখে হাত ধুয়ে এলো রুমে। বিছানার মধ্যভাগে বিশাল আকারের কোলবালিশটা দেখেই প্রযুগল কুঁচকে এলো তার। এখানে আবার এটা এলো কি করে? সে তো কোনো কোলবালিশ বের করেনি। হাত বাড়িয়ে সে কোলবালিশটা সরাতে গেল, অমনি লাফিয়ে উঠে বসলো চৈতালি, বলল, এ কি, কোলবালিশ কেন সরাচ্ছেন? তন্দ্রর কুচকানো ভ্রুজোড়া কুচকে এলো আরো, বলল, মানে এটা এখানে কেন? আমি ঘুমাবো তো। চৈতালি হাত উঠিয়ে দেখালো কোলবালিশের অপর প্রান্ত, বলল, আপনি কোলবালিশের ওই প্রান্তে ঘুমাবেন আর আমি এই প্রান্তে। সাথে সাথে চৈতালির বক্তব্যের তীব্র প্রতিবাদ জানালো তন্দ্র, বলল, না, কোনো কোলবালিশ থাকবে না এখানে। আমি কিছুতেই তোমার পাশ ছেড়ে কোলবালিশের অপর প্রান্তে ঘুমাবো না। কেন, সমস্যা কি? কোলবালিশের অপর পাশে ঘুমালে মাঝরাতে তুমি যদি পালিয়ে যাও তবে টের পাবো না আমি। আমি পালাবো না। আমি বিশ্বাস করি না তোমাকে। একটু আগে যে খেয়াল দেখালে তার উপর এখনো বরণে আমাকে মাফ করেছে কিনা। তারপর যদি চলে যাও তবে আমি আবারও বউহীনা হয়ে পড়ব। এ বিষয়ে আমি কোনো রিস্ক নিতে চাইছি না।
আমি তোমার পাশে ঘুমাবো, মাঝখানে কোনো গোলবালিশ থাকবে না। চৈতালি বিরক্ত হলো তুন্দ্রর কথায়। কেমন বাচ্চাদের মতো যুক্তি দেখাচ্ছে। তার যদি পালিয়ে যাওয়ারই হতো তবে এখন এভাবে ঠান্ডা মাথায় বসে থাকতো নাকি সে? এভাবে তুন্দ্রর সাথে বসে খাবার খেতে চৈতালি তাকালো তুন্দ্রর পানে, বিরক্তি ভরা কণ্ঠে বলল, তাহলে আমি ঘুমাবোই না বিছানায়, নিচে ঘুমাবো। কথাটা বলেই বিছানা ছেড়ে উঠে যেতে চাইল চৈতালি। ভড়কে গেল তুন্দ্র। দ্রুতই পিছন থেকে তার হাতটা টেনে ধরল সে। মেকি হেসে বলল, না না, তুমি বিছানাতেই ঘুমাবে। আমি মেনে নিচ্ছি তোমার কথা, আমি কোলবালিশের পাশে ঘুমাবো। কিন্তু কিন্তু কি? তুন্দ্র উত্তর দিল না কিছুই। বিছানা ছেড়ে উঠে গেল সে। একটা গামছা এনে তার এক প্রান্ত বেঁধে দিল চৈতালির হাতে, আর অন্য প্রান্ত বেঁধে দিল নিজের হাতে। অতঃপর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, এবার ঠিক আছে, ঘুমাও এখন। এভাবে গামছার দুই প্রান্ত দুজনের হাতে বাঁধতে দেখে অবাক হলো চৈতালি। অবাক সুরে এসে বলল, গামছা কেন বাঁধলেন? তুমি যদি আমাকে ছেড়ে যেতে চাও বা পালিয়ে যাও, তাই এটা বাঁধলাম। এটা যখনই খুলতে যাবে বা টান পড়বে, তখনই আমি বুঝে যাব তুমি ছেড়ে চলে যেতে চাইছ। তখনই দ্রুত উঠে পড়তে পারবো আমি। চৈতালি দাঁতে দাঁত চাপল। কি শুরু করেছে এই পুরুষ! এগুলোকে বাচ্চামো ছাড়া আর কি বলবে সে? তার যদি পালিয়ে যাওয়ার পরিকল্পনাই থাকে তবে এই সামান্য গামছাকে বেঁধে রাখতে পারবে তাকে? যত সব আজগবি কাণ্ড! চৈতালি কিছুটা বিরক্তি নিয়ে বলল, এত বড় একটা দামড়া পুরুষ হয়ে বাচ্চাদের মতো করছেন কেন? দামরা পুরুষ হয়ে তো আটকে রাখতে পারলাম না, তাই দেখছে বাচ্চা আটকে রাখতে পারে কিনা। চৈতালি কথা বাড়ালো না আর। এর সাথে কথা বলাই বেকার। চুপচাপ সে শুয়ে পড়ল অন্যদিকে ফিরে। কিন্তু অন্যদিকে ফিরেও শান্তি নেই যেন। খানিক সময় পরে হাতে টান পড়ল তার। বিরক্ত হলো চৈতালি। নাক মুখ কুচকে ফিরে তাকালো তুন্দ্রর পানে, বলল, কি হয়েছে? দেখলাম বাথরুমটা ঠিকঠাক কাজ করছে কিনা। কথাটা শেষ করেই বিছানায় শুয়ে পড়ল সে। চৈতালিও মুখ ঘুরিয়ে নিল। কথায় কথা বাড়বে, তার থেকে চুপ থাকাই শ্রেয়। এই মুহূর্তে একটু শান্তি চাই তার। চৈতালি আবার শুয়ে পড়ল অন্যদিকে ফিরে। কিন্তু ঘুম নেই তার দুই চোখে। একে একে ভাবছে সে তুন্দ্রর বলা সব কথাগুলো। সে কি মাফ করে দিবে তুন্দ্রকে? আবারও স্বামী হিসেবে মেনে নিবে তাকে? আজ যদি তুন্দ্রর ভালোবাসার নারীটি সে না হতো তবে তো এতদিনে তার আর তুন্দ্রর ডিভোর্স হয়ে যেত। পরক্ষণে আবার ভাবল, তা তো হয়নি। তবে সেই বিষয়ে ভাবনার কোনো মানে আছে কি? আর তাছাড়া সেও তো এর জন্য কম শাস্তি দেয়নি ছেলেটাকে। আর সে নিজেও তো কষ্ট পেয়েছে অনেক। এখন সৃষ্টিকর্তা যখন তার কষ্ট কমাতে আবারও তার প্রিয় পুরুষটাকে পাঠিয়ে দিয়েছে তার কাছে, তাকে কি এভাবে পায়ে ঠেলা ঠিক হবে? কিছুই যেন আজ ভাবতে পারছে না চৈতালি। মস্তিষ্কে জট পাকিয়ে রয়েছে সব। তার কি করা উচিত এখন? চৈতালির মন বলল ছেলেটাকে একটাবার অন্তত সুযোগ দেওয়া উচিত। মাফ চাইলে তো স্বয়ং সৃষ্টিকর্তাও মাফ করে দেয়। আর সে তো মানুষ মাত্র। ভাবতে ভাবতে কত সময় কেটে গেল জানা নেই তার। এখন একটু ওয়াশরুমে যাওয়া প্রয়োজন তার। প্রাকৃতিক ডাক উপেক্ষা করার সামর্থ্য নেই তার। চৈতালি উঠে বসলো বিছানায়। গায়ের ওড়নাটা ঠিকঠাক করে উঠে যেতে চাইল সে। অমনি বিছানায় লাফিয়ে উঠে বসলো তুন্দ্র। বড় বড় চোখ করে বলল, আমাকে ছেড়ে চলে যাচ্ছ তুমি? অবাক হলো চৈতালি। একটু সময়ের জন্য সে ভুলে গিয়েছিল তার হাতে বাঁধা গামছার কথা। অবাক সুরে এসে বলল, ছেড়ে চলে কেন যাব? ওয়াশরুমে যাচ্ছি আমি। একটু স্বস্তি পেল বুঝি তুন্দ্র। তার মানে মেয়েটা পালিয়ে যাচ্ছে না। চোখ মুখ থেকে চিন্তার রেশ কাটলো তার। বিছানা থেকে উঠে দাঁড়ালো তুন্দ্র, বলল, চলো। আপনি কোথাও যাবেন? কেন, ওয়াশরুমে? এবার ফুঁসে উঠল চৈতালি। না, আর সহ্য করা যাচ্ছে না। সেই তখন থেকে এই লোক একের পর এক বাচ্চামো করেই যাচ্ছে। এত বড় দামড়া ছেলে যদি এভাবে বাচ্চামো করে তাহলে কি সহ্য করা যায়? দাঁতে দাঁত চাপল চৈতালি, বলল, বাচ্চামো বন্ধ করুন, নয়তো একদম মাথা ফাটিয়ে ফেলবো আপনার। তুন্দ্র তাকালো চৈতালির মুখ পানে। চোখ জোড়া ছোট ছোট করে বলল, আমি কি ওয়াশরুমের ভিতরে যাওয়ার কথা বলেছি নাকি? আমি বাইরে দাঁড়াবো, তুমি ভিতরে যাবে। ওয়াশরুম ঘরের ভেতরেই, আপনাকে সেখানে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। তুন্দ্র অসম্মতি জানালো চৈতালির কথায়। বাচ্চাদের মতো মাথা ঝাঁকিয়ে বলল, না, আমি যাব না, তোমাকে বিশ্বাস নেই।
ওয়াশরুমের কথা বলে যদি চলে যাও। মেজাজ খারাপ হলো চৈতালির। দাঁত কিরমির করল সে। ওয়াশরুমে না গিয়েও তো উপায় নেই, চাপ বেশি। চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করল সে। অতঃপর উঠে দাঁড়িয়ে হনহন করে হাঁটা শুরু করলো ওয়াশরুমের দিকে। তুন্দ্র সময় ব্যয় করল না একটু। পা ঝালিয়ে হাঁটা শুরু করলো চৈতালির পিছু পিছু। ভোরের আলো ফুটেছে, চারদিকে আলোকিত হয়েছে ঝলমলে সূর্যের আলোয়। শহুরে গাছপালাহীন পরিবেশে সকালের এই সময়েই সূর্যটা তার তীব্র প্রখরতা ছড়িয়ে দিলেও গ্রামের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। চারদিকে গাছপালায় ভরা পরিবেশে পাতার ফাঁক গলিয়ে মৃদু মিষ্টি সূর্যের আলো এসে ছুঁয়ে দিচ্ছে ভূমিকে। সাথে চারপাশটা মুখরিত হয়ে উঠছে নানান জাতের পাখিদের কলকাকলিতে। পাখিদের শব্দে আর ঘুমাতে পারল না তুন্দ্র। ঘুম ভাঙল তার। চোখ না খুলেই অলসতা ভাঙতে পুরো বিছানা জুড়ে গড়াগড়ি খেলো একবার। আরেকবার গড়াগড়ি খেতে উদ্যত হলেই তার খেয়ালে এলো বিছানা খালি, অর্থাৎ পাশে নেই কেউ। চৈতালি তার পাশে নেই। ধপ করে চোখ মেলে তাকালো তুন্দ্র। তাকালো পাশ ফিরে। চৈতালি কোথায়? তাদের দুজনের হাতে বাঁধা সেই সেতু বন্ধনের গামছাটাও খুলে অবহেলায় গড়াগড়ি খাচ্ছে বিছানার উপরে। কলিজাটা ধক করে উঠল তুন্দ্রর। তবে কি চলে গেছে চৈতালি? কোথায় গেছে? এদিকের কিছুই তো চেনা জানা নেই মেয়েটার। তাহলে পরক্ষণেই তার মন নেতিবাচক ইঙ্গিত দিল। বুঝালো, আজকাল কি আর চেনা জানা লাগে? হাতে টাকা থাকলে আর মনে সাহস থাকলে পাড়ি দেওয়া যায় দূর দূরান্তে। আর ভাবতে পারল না তুন্দ্র। মনটা দিশেহারা হলো তার। হৃদয় কম্পিত হলো ভয়ে, চৈতালিকে আরেকবার হারানোর ভয়ে। মেয়েটা কাল রাতের আচরণে কিছুটা নিশ্চিন্ত হয়েছিল সে। ভেবেছিল মেয়েটা হয়তো একটু হলেও নরম হয়েছে তার প্রতি, তাকে ছেড়ে পালাবে না। কিন্তু তার ভাবনাকে হয়তো ভুল প্রমাণিত করলো চৈতালি। চলে গেল সে। কিন্তু এভাবে তো বিষয়টা ফেলে রাখলে হবে না। তাকে খুঁজতে হবে চৈতালিকে। চৈতালি নামক রমণী তার বন্ধন ভেঙে ঠিক যতবার পালানোর চেষ্টা করবে, ততবারই সে আবার ধরে বেঁধে হলেও তাকে নিয়ে আসবে নিজের কাছে। তবুও হারিয়ে যেতে দিবে না সম্পূর্ণরূপে। দ্রুত এই বিছানা ছেড়ে দ্রুত উঠে দাঁড়ালো তুন্দ্র। পা চালিয়ে ব্যস্ত ভঙ্গিতে নিজের প্রিয় রমণীকে খুঁজতে লাগলো এদিক ওদিক। গলা বাড়িয়ে হাত ছাড়ল। চৈতালি, চৈতালি। সারায় শব্দ এলো না কোনো। চিন্তায় মাথার রগগুলো যেন ছিঁড়ে যেতে চাইছে তুন্দ্রর। পাগল পাগল লাগছে নিজেকে। ক্রমেই অস্থির হয়ে উঠতে লাগলো সে। এত কিছু করে মেয়েটাকে সে নিয়ে এলো নিজের কাছে, আর সেই মেয়েটাই কিনা তাকে ছেড়ে পালিয়ে গেল। তুন্দ্র দৌড়ে এলো ড্রয়িং রুমে। বাড়ি থেকে বাইরে যেতে উদ্যত হলো সে। বাইরেরটা দেখতে হবে, কোন দিকে গেছে মেয়েটা জানতে হবে। কিন্তু সদর দরজার কাছে যেতেই থমকে দাঁড়ালো সে। ভ্রু কুচকে এলো তুন্দ্রর। রান্নাঘর থেকে বাসন কোসনের টুংটাং আওয়াজ হচ্ছে। এই সময়ে আবার রান্নাঘরে কে? বাইরে বেরিয়ে যাওয়ার আগে রান্নাঘরে উকি দিল তুন্দ্র। দেখতে পেল চৈতালি গুজে রান্না করছে। কোমরে ওনা গুজে চুলগুলো উপরে তুলে বাঁধা। একদম পাকা গিন্নিদের মতো লাগছে যেন মেয়েটিকে। যাক, মেয়েটা তাহলে যায়নি কোথাও, তার কাছেই আছে। সে এতক্ষণ ভুলভাল ভেবেই মাথা খারাপ করছিল। প্রাণে যেন প্রাণ ফিরে পেল তুন্দ্র। স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। চৈতালির পানে তাকিয়ে বলল, তুমি এখানে? আর আমি সারা বারে তোমাকে খুঁজছিলাম। তুন্দ্রর কণ্ঠস্বর শুনে পিছন ফিরে তাকালো চৈতালি। এক পলক তার দিকে তাকিয়ে আবার রান্নায় মনোযোগ দিল মেয়েটা। ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, কেন, ভয় পেয়েছিলেন? ভেবেছিলেন আমি চলে গেছি আপনাকে ছেড়ে? তুন্দ্র পা চালিয়ে একটু এগিয়ে গেল চৈতালির পানে। তার পিছনে দাঁড়িয়ে বলল, অনেকটা তেমনই। তুমি কি করছো এখানে? দেখছেন না রান্না করছি। তা তো দেখছি, কিন্তু কি রান্না করছো? বাড়িতে তো কোনো বাজার করা ছিল না, আর আমিও বাজার করিনি। তাহলে? আর গ্যাস সিলিন্ডারও তো ছিল না, পেলে কোথায়? চৈতালি শান্ত দৃষ্টিতে তাকালো তুন্দ্রর পানে, বলল, পাশের বাড়ির মতিন কাকা দিয়ে গেছেন। মতিন কাকা? সে জানলো কিভাবে আমরা এখানে আছি? কাল রাতে নাকি ঘরে বাতি জ্বলতে দেখেছে। আজ আবার রাস্তা দিয়ে যাওয়ার সময় ঘরে জনমানব টের পেতেই দেখতে এসেছিলেন আপনারা শহর থেকে ফিরেছেন কিনা। তখনই তাকে দিয়ে বাজার করে রেখেছি আমি। ও, কিন্তু টাকা কোথায় পেলে? চৈতালি পিছন ঘুরল, আবারও কাছে হাত লাগিয়ে বলল, আপনার পকেট থেকে নিয়েছি।
অবাক হলো তন্দ্র। তার পকেট থেকে টাকা নিয়েছে চৈতালি। কাল থাকবে না বলে পুরো বাড়ি মাথায় তুলল, আর আজ কিনা পকেটেও হাত দিয়ে দিয়েছে। তন্দ্র আর চোখে তাকালো চৈতালির পানে, বিড়বিড়িয়ে বলল, এখন মেনে নিল না, অথচ পকেট কাটা শুরু করে দিয়েছে আমার বউ। কিছু বললেন? না মানে বাছাই করে রেখে ভালোই করেছে, আমার আর কষ্ট করতে হলো না, এটাই বলছিলাম আর কি। চৈতালি আর পাত্তা দিল না তন্দ্রর কথায়। সে মনোযোগ দিল রান্নায়। তখনই শব্দ এলো দরজা ধাক্কানোর। গ্রামের বাড়িতে দরজায় কলিং বেল লাগানো নেই আবার, তাই ধাক্কা ধাক্কিয়ে একমাত্র ভরসা। কিন্তু এই সময় আবার কে এলো? চৈতালি হাতের কাজগুলো রেখে এগিয়ে যেতে লাগলো দরজার পানে, কিন্তু যেতে আর পারল না। তাকে থামিয়ে দিল তন্দ্র, বলল, তুমি কাজ করো, আমি দেখছি। চৈতালি আর এগুলো না, দরজার দিকে ফিরে এসে রান্নাঘরে কাজ শুরু করলো আবারও। তন্দ্র লম্বা লম্বা পা ফেলে গেল দরজার কাছে, ডান হাত বাড়িয়ে খুলল দরজাটা। সামনের দিকে তাকাতেই যেন চমকে উঠল সে। দরজার সামনে চৈতালির 5 ভাই, 2 ভাবি, বাবা, এমনকি তন্দ্রর বাবা মা ভাইও দাঁড়িয়ে আছে। এ কি, এরা এখানে কেন? আর এরা খবরই বা পেল কিভাবে তন্দ্র চৈতালিকে নিয়ে এখানে এসেছে? কলিজার মধ্যে যেন মোচড় দিয়ে উঠল তন্দ্রর। এরা কি তবে আবারও চৈতালিকে তার কাছ থেকে কেড়ে নিতে এসেছে? হয়তো তাই, নয়তো এদের এভাবে দলবল নিয়ে এখানে আসার আর তো কোনো কারণ সে দেখছে না। তন্দ্রর চোখ মুখ শুকিয়ে গেল নিমিষেই, থমকে দাঁড়িয়ে রইল ওখানেই। এই মুহূর্তে তার ঠিক কী করা উচিত ভেবে পাচ্ছে না কিছুই। মস্তিষ্ক কেমন ফাঁকা ফাঁকা লাগছে। অনেক কষ্টে নিজের বউকে কিডন্যাপ করে তাকে নিজের মনের কথা বলেছে। বউ নরম হয়েছে একটু। এখন আবার বউয়ের ভাইদের সাথে ঝামেলায় জড়াইলে বউ যদি আবার বেঁকে বসে, তখন বউ অবশ্যই তার পক্ষ নিবে না, নিলে তার ভাইদের পক্ষই নিবে, কারণ তার বউয়ের সাথে এখনো তেমন সম্পর্কটাই গড়ে ওঠেনি তার। তন্দ্রকে দরজার সামনে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে তাকে উপেক্ষা করে তার পাশ কাটিয়ে ঘরের ভিতরে ঢুকল চৈতালির এবং তার বাবা মা ভাই ভাবিরা। ভেতরে ঢুকেই ইফতেখার চৌধুরী গলা ছাড়লেন, ডাক দিলেন, চৈতালি, চৈতালি। বাবার কণ্ঠ শুনেই রান্নাঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো চৈতালি। কাল রাতে যখন তন্দ্র প্লেট নিয়ে রান্নাঘরে গিয়েছিল, তখনই চৈতালি বাড়িতে কল করে বলে দিয়েছিল তারা কোথায় আছে। তন্দ্রটাও না বোকা ভীষণ, কিডন্যাপ করে তার মোবাইল সহ ব্যাগটা রেখে দিয়েছিল বিছানার পাশে তার সামনেই। সেখান থেকে মোবাইল বের করেই তো এই রাজকার্যটা সম্পাদন করেছে চৈতালি। মেয়েকে দেখেই ইফতেখার চৌধুরী এগিয়ে গেলেন মেয়ের দিকে, হাত রাখলেন মেয়ের মাথায়। চৈতালি হাসল, বলল, তোমরা সবাই চলে এসেছো এর মধ্যেই? রওনা কখন দিয়েছিলে? চৈতালির মুখে এহেন কথা শুনে অবাক হলো তন্দ্র। তার মানে এদের সবাইকে চৈতালি খবর দিয়েছে। তলে তলে তাকে এত বড় বাসটা তার একমাত্র বই দিয়েছে, যাকে কিনা তার কাছে আটকে রাখার তার এত চেষ্টা। শেষ পর্যন্ত কিনা চৈতালি তার সাথে এমন একটা কাজ করে বসলো। তন্দ্রর অবাকতার মধ্যেই হাসান চৌধুরী এগিয়ে গেল চৈতালির দিকে, বলল, এর মধ্যেই কোথায়? সকাল প্রায় 9টা বাজতে চললো। তৈরি হয়ে নে তাড়াতাড়ি, আমাদের ফিরতে হবে আবার। চৈতালি তাকালো ভাইয়ের দিকে, কপালে ভাঁজ ফেলে বলল, এখনই? কিন্তু আমি তো খাইনি এখনো। চৈতালির মুখে না খাওয়ার কথা শুনে কিছুটা অস্থিরতা প্রকাশ করলো হাসান চৌধুরী, বলল, সে কি 9টা বাজতে চললো, এখনো সকালের খাবার খাসনি? কথাটা বলে হাসান চৌধুরী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তন্দ্রর পানে, বলল, কিডন্যাপাররা তোকে কিডন্যাপ করে এনেছে কি অভুক্ত মারার জন্য? আসলে বাসায় কিছুই ছিল না, বাজার করেছি, তারপর রান্না বসিয়েছি। রান্না হয়ে এসেছে প্রায়। তোমরা একটু অপেক্ষা করো, হয়ে যাবে এখনই। আচ্ছা খেয়ে নে, আমরা অপেক্ষা করছি তোর জন্য। এতক্ষণ চুপচাপ সব কথা শুনলেও এবার আর চুপ থাকতে পারল না তন্দ্র। চৈতালির ভাইয়ের মুখে চৈতালিকে নিয়ে যাওয়ার কথা শুনে অন্তর জ্বলছে তার। সে তাহলে সত্যিই ভেবেছিল এরা নিয়ে যেতে এসেছে তার বউকে। না না, সে কিছুতেই নিয়ে যেতে দিবে না তার বউকে। সে ভালোভাবেই জানে একটাবার এরা যদি চৈতালিকে নিয়ে যেতে পারে, তবে সে আর ফিরে পাবে না চৈতালিকে। তন্দ্র তাকালো হাসান সাহেবের পানে, কিছুটা শক্ত কণ্ঠে বলল, আমি চৈতালিকে কোথাও নিয়ে যেতে দেব না। হাসান চৌধুরী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তন্দ্রর পানে, বলল, কিন্তু আমি যে আমার বোনকে নিয়ে যাব। তন্দ্রর কণ্ঠস্বর কঠোর হলো। কঠোর কণ্ঠে সে বলল,
আমি এখনো আইনত চৈতালির স্বামী, আর স্বামীর অনুমতি ছাড়া তার স্ত্রীকে নিয়ে যাওয়ার ক্ষমতা কেউ রাখে না, এমনকি তার ভাই বাবাও না। হাসান চৌধুরী ঠোঁট বাঁকালো, বলল, কিন্তু আমি এই ক্ষমতা রাখি। আর তাছাড়া আমি বলেছিলাম আমার বোনের আবারও বিয়ে দিব। ভালো ছেলে পেয়েছি, তাই দেরি করতে চাইছি না। 3 দিনের মধ্যেই বোনের বিয়ে দিব বলে কথা দিয়েছি তাদের। পৃথিবী উল্টে গেলেও আমি আমার দেওয়া কথা ভঙ্গ করতে পারবো না। আশা করি তুমি বুঝতে পেরেছো আমার কথা। হাসান চৌধুরীর কণ্ঠে এহেন কথা যেন তীব্র বেগে আছড়ে পড়ল তুন্দ্রর হৃদয়ে। ক্ষতবিক্ষত হলো তার ভিতরটা। চৈতালির আবার বিয়ে? কিসের বিয়ে? চৈতালির তার, শুধুমাত্র তার, যাকে পেতে সে এত কিছু করলো, শেষে কিডন্যাপের মতো একটা মারাত্মক কাজ পর্যন্ত করলো। তাকে কিনা এখন বিয়ে দিবে অন্য কারো সাথে? বললেই হলো নাকি? এত সোজা? তাছাড়া একজন স্বামীর বর্তমান থাকতে কোনো মেয়ের আবার বিয়ে বাংলাদেশের কোনো আইনে আছে? তুন্দ্র তার স্বামী, আর আজীবন শুধুমাত্র সেই থাকবে চৈতালির স্বামী হিসেবে। এই স্থান আর কাউকে নিতে দিবে না সে, কিছুতেই না। তুন্দ্র কিছুতেই চৈতালিকে নিয়ে যেতে দিবে না তার কাছ থেকে। অন্য কারোর সাথে বিয়ে তো দূরে থাকুক, তাতে যদি তার এই শালা সম্প্রদায়ের সাথে ঝামেলা করতে হয়, করবে সে। তবুও বউকে নিজের কাছে রেখেই ছাড়বে। মনে মনে সাহস সঞ্চয় করল সে। হাসান চৌধুরীর পানে দৃষ্টি নিক্ষেপ করে শক্ত কণ্ঠে বলল, লজ্জা করছে না আপনার? স্বামী বর্তমানে থাকতেও বোনকে আবার অন্যত্র বিয়ে দেওয়ার কথা চিন্তা করছেন? তুন্দ্রর কথাই যেন মজা পেল হাসান চৌধুরী। শরীর দুলিয়ে হাসল সে, বলল, আমার লজ্জা শরম বরাবরই একটু কম। তুমি হয়তো জানো না, এই ব্যাপারে আমার একমাত্র বউ ভালোভাবে অবগত। কথাটা বলেই হাসান চৌধুরী তাকালো তার বউয়ের পানে। সাজিয়া বেগমের কান গরম হয়ে উঠল যেন। লজ্জায় মাথা নুয়ে ফেলল সে। এই লোকটা আর ভালো হলো না কোনোদিন। এতগুলো মানুষের সামনে এভাবে এই কথা বলার কি প্রয়োজন ছিল? বিশেষ করে বউয়ের নামটা না ওঠালেই কি হতো না? হাসান চৌধুরীর কথায় ঠোঁট বাঁকালো তুন্দ্র। বেটা বড়ই সুযোগবাদী। নিজের বউ বউ, আর তার বউ তো বউ নাই। নিজের বউয়ের সামনে নির্লজ্জ হয়ে অন্যকে বউ ছাড়া করার পায়তারা করছে। বদলোক কোথাকার। তুন্দ্র সরু দৃষ্টিতে তাকালো হাসান চৌধুরীর পানে, বলল, আমি আমার বউকে কোথাও নিয়ে যেতে দেব না। কিন্তু আমি তো আমার বোনকে নিয়েই যাবই, আর 3 দিনের মধ্যেই বিয়ে দিয়ে ছাড়বো। এবার আর নিজের মেজাজ ধরে রাখতে পারল না তুন্দ্র। কি তখন থেকে তার বউকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র লাগিয়ে রেখেছে? হতে পারে এই ভদ্রলোক চৈতালির ভাই, তাই বলে কি সে মাথা কিনে নিয়েছে নাকি? হাসান চৌধুরী যদি চৈতালির ভাই হয়, সেও চৈতালির স্বামী। আর মেয়েদের বিয়ের পর ভাইয়ের থেকে তার উপরে স্বামীর অধিকারটাই বেশি থাকে। সেদিক থেকে চৈতালির উপরে তার অধিকারটাই বেশি। মনে মনে ফুঁসে উঠল তুন্দ্র, বলল, নিয়ে গিয়ে দেখান তো পারলে। হাসান চৌধুরী হাসলেন, এগিয়ে গেলেন বোনের দিকে। আলতোভাবে বোনের হাতটা ধরে বললেন, চল তো বোন, দেখি কে আটকায় আমাদের। চৈতালিও বাধ্য মেয়ের মতো সাই দিল ভাইয়ের কথায়, বলল, চলো। তুন্দ্র ভরকে গেল। তার বউও দেখে তার বিপক্ষে। কি সুন্দর ভাই বলার সাথে সাথে সেও যেতে রাজি হয়ে গেল। তার বউটা এত পাষাণ কেন? একটু কম পাষাণ হলে কি এমন হতো? ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল তুন্দ্র। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। না যে করেই হোক হাসান চৌধুরীকে আটকাতে হবে তুন্দ্রকে। এই বউ যে তাকে ছেড়ে এখনই ভাইদের সাথে নাচতে নাচতে চলে যাবে, তা সে ভালোভাবেই বুঝতে পারছে। এখন যা করার তাকেই করতে হবে। তুন্দ্র দৌড়ে গিয়ে দাঁড়ালো হাসান চৌধুরী এবং চৈতালির সম্মুখে। দুই দিকে 2 হাত ছড়িয়ে বলল, আমি এখনো চৈতালির স্বামী। স্বামীর অনুমতি ছাড়া আপনারা তার স্ত্রীকে নিয়ে যেতে পারেন না, সে অধিকার আপনাদের নেই। আমি আমার স্ত্রীকে কিছুতেই আমার কাছ থেকে নিয়ে যেতে দেব না, কিছুতেই না। হাসান চৌধুরী হাসলেন, হাত উঠিয়ে রাখলেন তুন্দ্রর কাঁধে, বললেন, আজ শুধু আমার বোনকে নিয়ে যাচ্ছি। 3 দিন পর, অর্থাৎ আমার বোনের বিয়ের দিন, তুমি তোমার পুরো পরিবার নিয়ে এসো আমাদের বাড়িতে। তুন্দ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো হাসান চৌধুরীর পানে, বলল, কেন, আপনার বোনের বিয়ে খেতে? হাসান চৌধুরী উপরে ঠোঁট দিয়ে কামড়ে ধরলেন নিজের ঠোঁট। ভাবুক ভঙ্গিতে বলল, বিয়ে তো অবশ্যই খাবে। এছাড়া আমাদের বাড়িতে সেদিন তোমাদের গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। তুন্দ্র সন্দিহান দৃষ্টিতে তাকালো হাসান চৌধুরীর পানে। সন্দিহান কণ্ঠে প্রশ্ন করল, কি? বরের উপস্থিতি। বর না গেলে তো আর বিয়েটাই হবে না, তাই না? মানে?
মানে বিয়েটা আমরা তোমার সাথেই ঠিক করেছি। তুন্দ্র চমকালো, থমকে গেল যেন। বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো হাসান চৌধুরীর দিকে। কি বলছে হাসান চৌধুরী? নিজের কানকে যেন বিশ্বাস করাতে পারছে না সে। এর মানে কি সবাই ক্ষমা করে দিয়েছে তাকে, মেনে নিয়েছে এখন? আর হাসান চৌধুরী এতক্ষণ যে বলল ভালো ছেলে পেয়েছে, সেই ছেলেও সে নিজেই। তার মানে চৈতালিকে তার সাথেই বিয়ে দেওয়া হবে। মেয়েটাকে হারিয়ে ফেলতে হবে না তাকে। হৃদয়ে মুহূর্তেই ডানা মেলতে শুরু করলো অজস্র প্রশ্নের, অজস্র বাক্যের। তুন্দ্রকে এভাবে থমকে দাঁড়িয়ে থাকতে দেখে হাসান চৌধুরী আবারও মুখ খুলল, বলল, বাবা আমাকে সব বলেছে, তুমি ভুল করেছো অবশ্যই, তা না জেনে। সবটা শুনে আবার মনে হলো তোমাকে আর একটা সুযোগ দেওয়া উচিত আমাদের। তাই আমরা আর তোমার পরিবার মিলে তোমাদের বিয়ের আয়োজন করেছি আবার। তোমাদের আগের বিয়েটা 6 মাস পূর্ণ হয়েছে। এমনিতেও এই সময়টাতে আমাদের বোনকে তোমার হাতে তুলে দেওয়ার কথা ছিল, কিন্তু মাঝখানে এই ডিভোর্স ঝামেলার সবটাই ঘেটে গেছে। তাছাড়া তোমাদের ডিভোর্স না হলে দুইজনেই সই করেছিলে ডিভোর্স পেপারে। মনের দিক থেকে তারা দুজন দুজনকে ডিভোর্স দিয়ে দিয়েছিল। তাই ভাবলাম তোমাদের আরেকবার বিয়ে দেওয়ার প্রয়োজন, অন্তত এই ডিভোর্সের সইটাকে ধুয়ে দিতে। একটু থামলো হাসান চৌধুরী, আবার বলল, সুযোগ দিচ্ছি, সুযোগের সদ্ব্যবহার করো। আমার বোনকে ভালো রাখার চেষ্টা করো সবসময়। ওর চোখ থেকে এক ফোঁটা পানি ঝরলেও আমি কিন্তু তোমাকে ছাড়বো না বলে দিলাম। সবটা শুনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে তুন্দ্র। এতক্ষণ সে যেটা ভাবছিল অন্তত সেটা নয়, তার বউ দাঁড়িয়ে আছে ভেবেই মনে শান্তি লাগছে। যাক, অবশেষে সবাই তাকে বুঝলো, মেনে তো নিল, তাতেই হবে। তুন্দ্র তাকালো হাসান চৌধুরীর পানে, শান্ত কণ্ঠে বলল, একবার যে ভুল করেছে, দ্বিতীয়বার সে ভুল আমি আর করবো না ইনশাআল্লাহ। সময় বহমান, সে বয়ে চলে নিজের গতিতে। দেখতে দেখতে এরই মধ্যে কেটে গেল 3টা দিন। ঘনিয়ে এলো তুন্দ্র এবং চৈতালির বিয়ের দিন। চৈতালির বিয়ে উপলক্ষে চৌধুরী বাড়িতে বিশাল আয়োজন করা হয়েছে আজ। 5টা না 10টা না একটা মাত্র মেয়ে চৈতালি। তার বিয়েতে এইটুকু আয়োজন যদি না করা হয় তাহলে কি হয় নাকি? লাল নীল মরিচ পাতির আলোয় ঝিকিমিকি করছে চারদিক। সারা বাড়িতে আত্মীয় স্বজনে যেন গিজগিজ করছে। সাউন্ড বক্সে গান বাজছে উচ্চস্বরে। তুন্দ্রদের বাড়ি থেকে বিশাল এক বরযাত্রী এসে প্রায় ঘন্টা খানেক ধরে গেটের কাছে যুদ্ধ করে মাত্রই প্রবেশ করেছে ভিতরে। বরবেশে সজ্জিত তুন্দ্রকে বসানো হয়েছে তার বরাদ্দকৃত সিংহাসনে। তার পাশেই স্থান দেওয়া হয়েছে চৈতালিকে। তুন্দ্র আর চোখে তাকালো চৈতালির পানে। লাল শাড়িতে কোনো অপসরীর থেকে কম লাগছে না মেয়েটাকে। তার উপরে পার্লার থেকে সাজানো হয়েছে মেয়েটাকে। তুন্দ্রর কাছে আজ চৈতালিকে পুতুল পুতুল মনে হচ্ছে যেন। ইচ্ছে করছে 2 চোখ ভরে মেয়েটাকে দেখতে, আশেপাশে সব কিছু উপেক্ষা করে তার দিকে তাকিয়ে থাকতে, কিন্তু তাও পারছে না। আশেপাশে যে জনমানবের ছড়াছড়ি, এত মানুষের মধ্যে বউয়ের পানে তাকিয়ে থাকা মানেই লজ্জায় পড়া। খানিক বাদেই তাদের সম্মুখে বসানো হলো আরেকজন লোককে। মধ্যবয়স্ক সে লোক, মুখ ভর্তি তার দাড়ি। তুন্দ্র বা চৈতালি কারোরই বুঝতে বাকি রইল নাইনি কাজী। লোকটি কিঞ্চিত সময় নিয়ে প্রয়োজনীয় সকল বাক্য বিনিময় করে তাকালেন চৈতালির পানে। নরম কণ্ঠে বললেন, বলুন মা কবুল। চৈতালি সময় নিল একটু। ঘাড় ঘুরিয়ে একবার তাকালো বাবা ভাইয়ের পানে। তাদের অভয় পেয়ে শান্ত কণ্ঠে থেমে থেমে বলল। সাথে সাথেই চারদিকে প্রতিধ্বনিত হলো আলহামদুলিল্লাহ শব্দটা। অতঃপর কাজী সাহেব ফিরে তাকালেন তুন্দ্রর পানে। তাকেও একইভাবে কবুল বলতে বললেন। একটু সময় নিল তুন্দ্র, ভেঙে ভেঙে বলল, কবুল কবুল কবুল। এত বাধা বিঘ্নকে পার করে অবশেষে আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হলো তুন্দ্র এবং চৈতালি। অবশেষে তারা দুজন দুজনের হলো। মন থেকে মুছে গেল হারানোর ভয়। রাত গড়িয়েছে কিছুটা, তবে আজ বাইরেটা আধারে ঢেকে ফেলতে পারেনি। চাঁদের মিষ্টি আলোয় আজ ভরে গেছে চারপাশটা। জ্যোৎস্না রাত গোল থালার মতো একটা সুন্দর চাঁদ জায়গা করে নিয়েছে আকাশে। চৈতালির মাথায় এক হাত ঘোমটা টেনে বসে আছে বাসর ঘরে। ঘরের চারদিক থেকে ফুলের একটি মিষ্টি গন্ধ এসে বাড়ি খাচ্ছে তার নাসিকা গহ্বরে। হৃদয় কেঁপে উঠছে যেন তার। অজানা এক শিহরণে ঠান্ডা হয়ে যাচ্ছে হাত পা। তার আর তুন্দ্রর বিয়েটা আগে হলেও বাসর তো এই প্রথম।
তাই এই অনুভূতিটাও প্রথম। আচ্ছা, তন্দ্র ঘরে এসে কি করবে? মানুষটা তো এমনিই পাগলাটে ধাঁচে। এ কয়দিনে সে অন্তত এই কথাটা বেশ ভালোভাবেই বুঝেছে। আচ্ছা, তার স্বামীর সাথে প্রথম রাতটা কেমন যাবে? অন্য সাধারণ বাসর রাতের মতো সেও কি আজ সিক্ত হবে স্বামীর ভালোবাসায়? ভাবতেই লজ্জায় লাল হয়ে উঠল চৈতালির মুখখানা। মাথায় চাপানো ঘোমটাটা টেনে আরেকটু নিচে নামালো। তার হাজারো জল্পনা কল্পনের মধ্যেই ঘরের দরজাটা খট করে খুলে গেল। ভিতরে ঢুকলো তন্দ্র। চৈতালির প্রাণে একবার শান্ত দৃষ্টি নিক্ষেপ করেই দরজাটা বন্ধ করে দিল সে। কেঁপে উঠল চৈতালি। মনে পড়ল ভাবিদের শেখানো কথা। ভাবিরা পই পই করে বলে দিয়েছে বর বাসর ঘরে আসার সাথে সাথে তাকে সালাম করতে হবে। নিজেকে ভীষণ অপ্রস্তুত লাগছে চৈতালির। হৃদযন্ত্রের গতি বেড়ে যাচ্ছে তীব্রভাবে। গলা যেন শুকিয়ে আসছে তার। নিজেকে ধাতস্থ করল চৈতালি। সামান্য একটু সালামই তো, সেখানে এত ভয় কিসের? মনের কোণে একটু সাহস সঞ্চয় করে বিছানা থেকে উঠে দাঁড়ালো চৈতালি। একটু ঝুঁকে পা ছুতে গেল তন্দ্রর। সাথে সাথেই লাফিয়ে উঠল সে। লাফিয়ে কিঞ্চিত দূরে সরে গেল। হতবাক কণ্ঠে বলল, এই কি করছো কি? সালাম। ভাবিয়া শিখিয়ে দিয়েছিল বর বাসর ঘরে ঢুকলে সালাম করতে। দুষ্টুমি স্বরে বলল। আর কিছু শিখিয়ে দেন তোমার ভাবি না? মুহূর্তেই রক্তিম আভা ছড়িয়ে পড়ল চৈতালির মুখ ঝরে। ভাবিরা যে কত কিছু শিখিয়েছে তা মনে উঠলেই তো তার লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে হয়। তন্দ্র তাকালো চৈতালির রক্তিম মুখ পানে। বুঝল লজ্জা পেয়েছে মেয়েটা। এক হাত বাড়িয়ে সে আগলে নিল চৈতালিকে। ঠাই দিল নিজের বুকের মধ্যখানে। বলল, চলো না আবার নতুন করে শুরু করে। কথাটা শেষ করে একটু থামল তন্দ্র। একটু ঝুঁকে ঠোঁট ছোয়ালো চৈতালির মাথায়। শীতল কণ্ঠে বলল, ভালোবাসি বউ। চৈতালিও মুখ গুছল তন্দ্রর বুকে। লজ্জালু ভঙ্গিতে বলল, আমিও ভালোবাসি। সমাপ্ত।